লেখা এবং কথা কি তোমরা শুনতে পাচ্ছ অথবা বুঝতে পারছো? তোমরা কি আমার কথা কেউ শুনতে পাচ্ছ? ফিডব্যাক না দিলে আমি বুঝতে পারবো না। ওকে, তাহলে আমরা শুরু করি। স্থিতিস্থাপকতা কি আমরা সবাই কি জানি সেটা? স্থিতিস্থাপকতা হচ্ছে যখন আমরা একটা কোনো বস্তুকে, ধরো সামথিং রাবার বা অন্য কিছু, একটা বস্তু আছে, সেই বস্তুটাকে আমরা বস্তুটা আছে সেদিক আমরা এদিক থেকে অথবা এদিক থেকে টান দিতেছি। টান দিলে কী হবে? বস্তুটা লম্বা হবে। লম্বা হয়ে সাপোজ এরকম একটা পজিশন হলো, লম্বা হয়ে গেল। তো যখনই আমরা এই বস্তুটাকে আবার ছেড়ে দিব, এই টানটা যখন আমরা ছেড়ে দিব, তখন কি বস্তুটা যে আবার পূর্বের অবস্থায় ফিরে আসে, তাহলে কি হচ্ছে? বস্তুটাকে আমরা টান দেওয়ার ফলে লম্বা হচ্ছে, আবার ছেড়ে দেওয়ার ফলে কি আগের অবস্থায় ফিরে আসছে। বস্তুর এই ধর্মটাকে বলতেছে স্থিতিস্থাপকতা। ঠিক আছে? এটা সব যত কঠিন তরল বায়বীয় যত পদার্থ আছে, সব পদার্থের এই একটা ধর্ম আছে, যেই ধর্মের কারণে কী হয়? বস্তুটা তার পূর্বের অবস্থায় ফিরে আসতে পারে। টেনে দাও, ছেড়ে দাও, চাপ দিয়ে রেখে দাও, কিছুক্ষণ পর ছেড়ে দিলে আবার ঠিকই চলে আসবে। যেমন একটা আমরা কথা বলি না যে কুকুরের লেজ কখনো সোজা হয় না, স্থিতিস্থাপকতাটা ওরকমই ধরা যায়। ঠিক আছে? যে বস্তুটা যেরকম আছে ওরকমই থাকবে, যতই তাকে লম্বা করো, ছাড়ো, করো, যদি সেই ধর্মটা কোনো বস্তুর মধ্যে থাকে তাহলে সেটা স্থিতিস্থাপক বস্তু। ঠিক আছে? এখন দ্বিতীয় যে জিনিসটা আছে স্থিতিস্থাপকতা সীমা। দেখো আমি এখানে সংজ্ঞাটা লিখে দিছি যে বস্তুর পদার্থের যে ধর্মের কারণে বল প্রয়োগ করলে পরিবর্তন ঘটে এবং বল অপসারণ করলে কি হয়? পুনরায় পূর্বাবস্থায় ফিরে আসে। আমি কিন্তু কথাটা লিখছি এই জায়গায়, এই জিনিসটাই স্থিতিস্থাপকতা, এটা সবাই জান ভাই। তারপর লিখছি কি স্থিতিস্থাপক সীমা। দেখো তো সীমাটা কি? বলের একটা নির্দিষ্ট মান, যে মান পর্যন্ত টানলে কি হবে? বস্তুটা পূর্বাবস্থায় ফিরে আসবে। সাপোজ একটা বস্তুকে, এটা রাবার, ঠিক আছে, আমরা যদি টান দিই তো সে লম্বা হতে থাকবে, লম্বা হতে থাকবে। একটা সময় কি হবে? সে কিন্তু ছিঁড়ে যাবে। সে লম্বা হইতে 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 এমন একটা পর্যায়ে আসবে সে ছিঁড়ে যাবে। তো বাকি হবে যে অনেক পরিমাণ লম্বা হয়েছে, তখন ছেড়ে দিলা, তখন আর কি সে আগের অবস্থায় ফিরে আসতেছে না, পূর্বের অবস্থায় ফিরে আসতেছে না। তো পূর্ব অবস্থায় যদি না ফিরে আসে অথবা ছিঁড়ে যায়, যতটুকু বল পর্যন্ত সে পূর্ব অবস্থায় ফিরে আসবে, অতটুকু বলই অতটুকু পর্যন্তই কি স্থিতিস্থাপক সীমা। বস্তুটাকে টানতে টানতে লম্বা করলাম, কিন্তু এটাকে ছেড়ে দিলাম, আমি ছেড়ে দেওয়ার পরে যদি আগের অবস্থায় ফিরে না আসে, তাহলে তো সেটা স্থিতিস্থাপকতা হলো না। তো যতটুকু পর্যন্ত টানলে সেটা আগের অবস্থায় ফিরে আসবে, সে ততটুকু পর্যন্তই স্থিতিস্থাপক সীমা। জাস্ট এটা এতটুকু মনে রাখলেই হবে, এর বেশি কিছু লাগবে না। তো যাই হোক, আমরা এখন কতগুলা স্থিতিস্থাপক সম্পর্কিত কতগুলো রাশির নাম পড়বো। ঠিক আছে? যেগুলো আমাদের খুবই ইম্পর্টেন্ট। প্রথমে বলছি বিকৃতি। বিকৃতি জিনিসটা কি? যে বস্তুর উপর যদি একক মাত্রার যে পরিবর্তন সাধিত হয় তাকে বিকৃতি বলে। ঠিক আছে? জাস্ট একটা সংজ্ঞা। এখন আমি একটু যদি বলি, সাপোজ একটা বস্তু, ঠিক আছে, এই বস্তুটাকে টানার ফলে কি হবে? সে তার আকার আকৃতির কি পরিবর্তন হবে না? সেই আকার আকৃতির বা দৈর্ঘ্যের যে পরিবর্তন হবে, সেই জিনিসটাই হচ্ছে বিকৃতি। ঠিক আছে? তো আমরা বিকৃতি, কয়েক ধরনের বিকৃতি আছে, অনেক ধরনেরই বিকৃতি পাওয়া যায়। যেমন দৈর্ঘ্য বিকৃতি এক ধরনের। তো দৈর্ঘ্য বিকৃতি নিয়ে আমরা একটু আলোচনা করি। সাপোজ এই জায়গায় এল দৈর্ঘ্যের একটা বস্তু আছে, একে যদি আমরা টানি, টানার পরে কি হবে? সে সাপোজ এতটুকু পরিমাণ কি বৃদ্ধি পেল, ধরলাম কি ছোট এল পরিমাণ বৃদ্ধি পেল। এই বৃদ্ধিটুকুর পরিমাণ কি? ছোট এল। এই ছোট এলকে বলা হয় কি? যদি এটাকে আমরা এল আই ধরি আর এটাকে যদি এল এফ ধরি, তাহলে ছোট এল ইকুয়াল টু হবে কি? এল এফ মাইনাস এল আই। ঠিক আছে? বা এটার কি হয়? ডেল এলও বলা হয়, ডেল এল। ঠিক আছে? তো এটা হচ্ছে কতটুকু পরিবর্তন হয়েছে, কতটুকু বৃদ্ধি পাইছে? এতটুকু না? তো এটা হচ্ছে বৃদ্ধি, পরিবর্তিত, পরিবর্তন অংশটুকু। তো দৈর্ঘ্য বিকৃতি হয়েছে যে বল প্রয়োগের ফলে কতটুকু পরিবর্তন হয়েছে, ঠিক আছে, তার অনুপাত। ঠিক আছে? পরিবর্তন হয়েছে কতটুকু, তাহলে আমরা বলতে পারি কি? দৈর্ঘ্য বিকৃতি ইকুয়াল টু দৈর্ঘ্য বিকৃতি ইকুয়াল টু পরিবর্তন, দৈর্ঘ্যের পরিবর্তন, পরিবর্তন ভাগ হয়েছে আদি দৈর্ঘ্য, আদি দৈর্ঘ্য। দৈর্ঘ্যের পরিবর্তন কতটুকু হয়েছে? এই পরিমাণ দৈর্ঘ্যের পরিবর্তন হয়েছে, যে আমরা ছোট হাতের এল দ্বারা প্রকাশ করি সেটাকে, নিচে হচ্ছে এল। এটাকে বলতেছে কি? দৈর্ঘ্য বিকৃতি। ঠিক আছে?
দেখো আমরা এই ছোট এল বলতে কিন্তু যতটুকু পরিবর্তন হয়েছে সেই মানটুকু নিয়ে কাজ করবো, ঠিক আছে। আর এই এল মানে হয়েছে কি, আগে যেই দৈর্ঘ্যটা ছিল আদি যেই দৈর্ঘ্যটা ছিল সেটা হচ্ছে এল, ঠিক আছে। আর এই পরিবর্তন হয়েছে কতটুকু, এই ছোট এল, ঠিক আছে। ছোট এল এর মান হয়েছে পরবর্তী অংশটুকু থেকে আগের অংশটুকু বাদ দিল, লম্বা হওয়ার ফলে যতটুকু বৃদ্ধি পাইছে সেই বৃদ্ধির অংশটুকু বের করতে গেলে কি করতে হবে, যত মনে করো ফুল দৈর্ঘ্য থেকে আগেরটুকু বাদ দিলে কি আমরা বৃদ্ধিটুকু পাই যাবো। শেষ, বুঝতে পারলে বলো এতটুকু, তাহলে আমরা পরে যাবো। আচ্ছা দেখো দৈর্ঘ্য বিকৃতি, উপরেও কি দৈর্ঘ্য, এল কি একটা দৈর্ঘ্য না, ছোট এল বড় এল দুইটাই কি দৈর্ঘ্য, দৈর্ঘ্যের একক যদি আমরা মিটার, নিচেও কি মিটার দিই তাহলে কি মিটার মিটার কাটা, তার মানে কি এর কোনো একক নাই এবং তার কোনো মাত্রাও তার জন্য নাই, ঠিক আছে। আচ্ছা তারপরে আমরা কি দৈর্ঘ্য বিকৃতির পরে আমরা যাব আকার বিকৃতি বা কৃন্ত বিকৃতি বা ব্যবর্তন, ঠিক আছে, বা মোচড়। তো এই জিনিসটা কেন অনেকগুলা লিখছি, সবগুলা জিনিসই কি এক। আমরা যদি একটু চিত্র মাধ্যমে প্রথম দেখি সংজ্ঞাটা, যাক আমরা মনে করে একটা বস্তু আছে, সাপোজ এরকম একটা বস্তু আছে। তো আমি যদি এই জায়গা থেকে বল প্রয়োগ করি, সাপোজ এই জায়গায় একটা বল দিলাম, বল দেওয়ার ফলে কি উপরের অংশটা এরকম চলে গেল, জায়গা ছিল কি সোজা ছিল, এখন কি হয়েছে তেরা হয়ে গেছে। কতটুকু তেরা হয়েছে, সাপোজ এই এক্স পরিমাণ তেরা হয়েছে না, আগে থাকার কথা ছিল কি এই পরিমাণ থাকার কথা ছিল। সাপোজ এতটুকু তেরা হয়েছে না, তাহলে আমরা ধরলাম কি যে এই বস্তুটার ই ছিল ওয়াই আর এই পরিবর্তন হয়েছে কতটুকু এক্স, ঠিক আছে। এমন কি একটা কোণ উৎপন্ন করবে না, থিটা কোণ, এরকম তেরা হয়ে গেলে কি এই জায়গায় একটা কোণ উৎপন্ন করবে না আগের সাথে। তো বলতেছে কি যে বিবর্তন বা ব্যবর্তন বা কি বলে আকার বিকৃতি হয়েছে গিয়া কি টেন থিটা ইকুয়াল টু এক্স বা ওয়াই, ওয়াই বলতে এই ওয়াই, ঠিক আছে। যতটুকু পরিবর্তন হয়েছে সেটা উপরে, নিচে হয়েছে কি যে এই জায়গা থেকে এই জায়গার দূরত্ব, ঠিক আছে। এই যে মানটা সবসময় রেডিয়ানে থাকবে, এটা অনেক সময় এরকম কি থিটা দ্বারা প্রকাশ করা হয় যে থিটা ইকুয়াল টু টেন থিটা বা ওয়াই বাই এক্স। এইটা যে মানই থাকবে সেই মানটা আমার কি সবসময় রেডিয়ানে নিয়ে নিতে হবে, ঠিক আছে। রেডিয়ানে মানটা থাকবে, কখনোই কি ডিগ্রিতে মান দেওয়া থাকলে সেটাকে আমরা রেডিয়ানে নিয়ে তারপর কাজ করতে হবে, ঠিক আছে। আমি যেহেতু বলতেছি বিকৃতি ওই জায়গায় দেখা যাচ্ছে কোনো মাত্রা একক নাই, এটাও বিকৃতি দেখো উপরেরটাও কি একটা দৈর্ঘ্য, এটাও কি একটা দৈর্ঘ্য বা এটা একটা রেডিয়ান, রেডিয়ানে কোনো মাত্রা আমাদের জানা নাই বা নাই, ঠিক আছে। তো আকার বিকৃতি জিনিসটাই এতটুকুই। তারপরে এগুলো যখন সূত্রতে আসবে তখন আমরা থিটা ইকুয়াল টু লিখবো এক্স বাই ওয়াই, এক্স কোনটা যতটুকু সরে গেছে, এই যে আগের অবস্থা থেকে যতটুকু সরে গেছে ওইটাকে বলতে আছে এক্স, আর ওইটা কি এই জায়গা থেকে ওই জায়গার দূরত্ব, ঠিক আছে। তারপরে আমাদের আছে আয়তন বিকৃতি। আয়তন বিকৃতি জিনিসটা কি, সাপোজ একটা বস্তু আছে, ঠিক আছে, গোলই ধরলাম বা অন্যরকম হইলেও সমস্যা নেই। তো আমরা কি করলাম, এটা সব দিক থেকে প্রেশার দিলাম, প্রত্যেকটা দিক থেকে কি করলাম আমরা প্রেশার দিতে থাকলাম। তো প্রেশার দিলে কি হলো, সে চাইপা মনে করো সাপোজ এরকম ছোট হয়ে গেল, তাই কি আকার পরিবর্তন হয়েছে না, আগে অনেক বড় ছিল এখন কি ছোট হয়ে গেছে না। তো এই আকার পরিবর্তনটাই বলতেছে আকার বিকৃতি। তো আমরা ধরলাম কি ফুল আগে যে দৈর্ঘ্যটা ছিল বড় হাতে বি, ঠিক আছে, এখন যে দৈর্ঘ্যটা হয়েছে সেটাকে বললাম কি ছোট হাতে বি, ঠিক আছে। তাহলে কতটুকু পরিবর্তন হয়েছে, ডেল বি ইকুয়াল টু লিখতে পারি কত, বি মাইনাস বি বলতে পারি না, বড় হাতের বি মাইনাস কি ছোট হাতের বি বলতে পারি না। তাহলে আমরা বলতে পারি কি আকার বিকৃতি কি পরিবর্তন হয়েছে ডেল বি মাইনাস আদি দৈর্ঘ্য, এটা বলতে পারি না আমরা। আয়তন বিকৃতি, আয়তন বিকৃতি, ওকে। তো আয়তন বিকৃতিও সেম জিনিস, যেহেতু দুইটা আয়তন, এই জায়গায় মাত্রা আর একক কোনো কিছুই নাই। তারপর আমরা বলবো কি পীড়ন। পীড়ন জিনিসটা কি, দেখো আমরা যখন বস্তুটার বিকৃতি করতে চাইতেছি বা আকার আয়তন চেঞ্জ করতে চাইতেছি তখন কি একটা ফোর্স প্রয়োগ করতে হচ্ছে না। ফোর্সটা কোন জায়গায় প্রয়োগ করতে হচ্ছে, বস্তুর তলের উপর না। যেমন সাপোজ যদি আমি বলি এই বস্তুটাকে আমার
পরিবর্তন করতে হবে, আকার পরিবর্তন করে এরকম করতে হবে। তাহলে কি করতেছি আমরা, এই বরাবর একটা ফোর্স প্রয়োগ করতেছি না বা এই বরাবর একটা ফোর্স প্রয়োগ করতেছি না, এটা কি তল বরাবর ফোর্স প্রয়োগ করতেছি না, এই একটা তলে ফোর্স প্রয়োগ করতেছি না। তো পীড়নটা হচ্ছে যে যখন কোনো একক ক্ষেত্রফলের উপর বা কোনো ক্ষেত্রফলের উপর বল প্রয়োগের ফলে কি হবে, বস্তুটার বিকৃতি হবে, ঠিক আছে, তখন তাকে বলতেছি কি পীড়ন। তো একক ক্ষেত্রফলের উপর আমরা বলতেছি কি এক ক্ষেত্রফলের উপর প্রয়োগ করতেছি কি এক ক্ষেত্রফলের উপর আমরা সাপোজ এফ বল প্রয়োগ করতেছি, ঠিক আছে, তাহলে একক ক্ষেত্রফলের উপর কি হবে এফ ভাগ এ, এটাকে অনেক সময় চাপও বলা হয়, ঠিক আছে, এটা আমার পীড়ন। পীড়ন হচ্ছে কত এফ ভাগ এ, এটাকে অনেক সময় চাপও বলা হয়। তো চাপ আর পীড়ন মানের দিক দিয়ে কাজের দিক দিয়ে সবকিছু এক হইলেও দুইটার মধ্যে একটু তফাৎ আছে। একটু তফাৎ কি, তুমি চাপ দিলে সেটা বিকৃতি ঘটতে নাও পারে, কিন্তু পীড়ন দিলে কি হবে বিকৃতি ঘটতে হবে, ঠিক আছে, পীড়নের সাথে বিকৃতির একটা সম্পর্ক আছে, তার জন্য এটা দেখো। এখন এই পীড়নের এককে যে আমরা এফ, এফ মানে কি বল, বল এর একক কি নিউটন, এ মানে কি ক্ষেত্রফল, ক্ষেত্রফলের একক কি মিটার স্কোয়ার, তাহলে আমরা বলতে পারি কত নিউটন বা মিটার স্কোয়ার, এটা আমার একটা একক। তাহলে দেখো যদি আমরা এমকেএস এটা পাই তাহলে এফপিএস এ পাবো কি পাউন্ডাল পার ফিট স্কোয়ার, আমরা সিজিএস এ পাবো কি ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার, ঠিক আছে। এই তো মোটামুটি পীড়ন এটুকু। তো পীড়ন কি হবে, সব ক্ষেত্রেই পীড়ন আছে, দৈর্ঘ্যের ক্ষেত্রে দৈর্ঘ্য পীড়ন হবে সেমলি, মান এটাই, দৈর্ঘ্যের ক্ষেত্রে দৈর্ঘ্য পীড়ন, আয়তনের ক্ষেত্রে আয়তন পীড়ন, ক্ষেত্র ইয়ের ক্ষেত্রে আকারের ক্ষেত্রে আকার পীড়ন, ঠিক আছে, সবগুলাই থাকবে। আমরা ওগুলো নিয়ে পরে আসতেছি, আমরা পীড়ন জাস্ট এতটুকু হয়ে গেছে। আমরা এখন পড়বো হুক ল, ঠিক আছে। হুক ল জিনিসটা কি, বিজ্ঞানী হুক আবিষ্কার করছে যে একটা বস্তু যখন স্থিতিস্থাপক সীমার মধ্যে থাকে, আমি বলছি স্থিতিস্থাপক সীমা কি, যে যতটুকু পর্যন্ত টানলে বা যতটুকু পর্যন্ত বস্তুটার উপর ফোর্স প্রয়োগ করলে কি হবে, বস্তুটা ফোর্সটা সরায় নিলে বস্তুটা পূর্বের অবস্থায় ফিরে আসতে পারবে, সেটাই হুক ল। তো হুক লতে বলতেছে কি যে বস্তুর পীড়ন হচ্ছে বিকৃতির সমানুপাতিক, তার মানে কি পীড়ন সমানুপাতিক বিকৃতি, তার মানে কি যত পরিমাণ বিকৃতি বাড়বে, যত তুমি লম্বা করতে হবে তত বেশি কি তোমার ফোর্স প্রয়োগ করতে হবে, তুমি অল্প ফোর্স দিবা বিকৃতি কম হবে, বা তুমি বিকৃতি কম করতে চাও বল প্রয়োগ করতে হবে কি কম, বা পীড়ন দিতে হবে কি কম, ঠিক আছে। তো আমরা এই জায়গা থেকে লিখতে পারি কত পীড়ন ইকুয়াল টু ধ্রুবক ইন্টু বিকৃতি, বা লিখতে পারি কত পীড়ন ভাগ বিকৃতি ইকুয়াল টু ধ্রুবক। এই ধ্রুবকটাকে বলতেছে স্থিতিস্থাপক গুণাঙ্ক, ঠিক আছে, এটা প্রত্যেকটা উপাদানের জন্য একটা নির্দিষ্ট মান, যেমন লোহার জন্য এটা মান একরকম, কাচের জন্য একরকম, ইয়ের জন্য প্লাস্টিকের জন্য একরকম, ইস্পাতের জন্য একরকম, এটা বিভিন্ন মান বিভিন্ন হয়। এই ধ্রুবককে বলতেছে স্থিতিস্থাপক গুণাঙ্ক, গুণাঙ্ক, ঠিক আছে, পীড়ন বা বিকৃতি আমরা, ঠিক আছে। এই গুণাঙ্কের মানটা কি হবে বিভিন্ন বস্তুর ক্ষেত্রে কি বিভিন্ন রকম, ঠিক আছে। আচ্ছা দেখো, তাহলে আমরা এখন এই স্থিতিস্থাপক গুণাঙ্কের কিছু প্রকারভেদ আছে, সেই স্থিতিস্থাপক গুণাঙ্কের প্রকারভেদগুলো দেখি, ঠিক আছে। প্রথম আমরা লিখছি কি ইয়ং গুণাঙ্ক, এই ইয়ং গুণাঙ্ককে অনেক সময় কি দৈর্ঘ্য গুণাঙ্ক বলা হয়, ঠিক আছে। সাপোজ এ একটা বস্তু, বস্তু দৈর্ঘ্য এল, আমরা সেটাতে একটু লম্বা বানাই ফেলছি, এল পরিমাণ লম্বা বানাই ফেলছি, এর উপর প্রয়োগ করছিলাম কত এফ পরিমাণ বল, এটা যে কোনো একটা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে এ, ঠিক আছে। তাহলে দৈর্ঘ্য পীড়ন হবে কত, দৈর্ঘ্য পীড়ন এফ ভাগ এ, দৈর্ঘ্য বিকৃতি কি হবে
এল ভাগ এল, তাই তো? যদি এটা হয় তাহলে দেখো আমরা আমরা কিছুক্ষণ আগে কি স্থিতিস্থাপক গুণাঙ্ক পাইছি কি পীড়ন ভাগ বিকৃতি, তাহলে যদি এখন দৈর্ঘ্য গুণাঙ্ক বা ইয়ং স্থিতিস্থাপক গুণাঙ্ক, তো এটার ক্ষেত্রে কি হবে? ইয়ং এর স্থিতিস্থাপক গুণাঙ্ক ইকুয়াল টু হচ্ছে দৈর্ঘ্য পীড়ন ভাগ হচ্ছে দৈর্ঘ্য বিকৃতি। ঠিক আছে, এই গুণাঙ্ককে ওয়াই দ্বারা প্রকাশ করা হয়, অনেক সময় কি ই দ্বারা প্রকাশ করা হয়। দেখো আমি ইও লিখছি, ঠিক আছে, অনেক সময় ই দ্বারা প্রকাশ করা হয়। তো এটা যে কোনো দিয়ে প্রকাশ করলে হবে। ওয়াই ইকুয়াল টু হচ্ছে দৈর্ঘ্য পীড়ন মানে কত? এফ ভাগ এ, আর নিচে হচ্ছে এল ভাগ এল। তাহলে আমরা এই জায়গা থেকে লিখতে পারি ওয়াই ইকুয়াল টু এফ এল ভাগ এল লিখতে পারি। এটা আমার সূত্র, ঠিক আছে, আমার এই সূত্রটা কাজ করবে। যখন আমার কি দৈর্ঘ্য গুণাঙ্ক বের করতে বলবে বা ইয়ং গুণাঙ্ক বের করতে বলবে, তখন আমরা এই সূত্রটা ব্যবহার করবো। অনেক সময় কি এই জায়গায় এফ এর মান দেওয়া থাকবে, অনেক সময় এল এর মান দেওয়া থাকবে, মানে একটা যে কোনো একটা মান বের করতে বলবে এর মধ্যে থেকে, ঠিক আছে। এখন দেখো উপরে পীড়ন, নিচে হচ্ছে বিকৃতি। উপরে একক আমরা জানি কি নিউটন মিটার, এটা জানি। নিচে একক নাই, তার মানে কি ইয়ং গুণাঙ্কের একক আর পীড়নের একক কি সেম না? পীড়নের একক আর ইয়ং গুণাঙ্কের একক সবসময় সেমই থাকবে, ঠিক আছে। তার মানে কেন নিউটন মিটার হতে পারে, আবার আমি লিখে দিলাম পাউন্ডাল ফিট স্কোয়ার হতে পারে, তারপরে কত হতে পারে? ডাইন সেন্টিমিটার স্কোয়ার। এগুলো সবগুলো কি পীড়নের একক এবং কি সিমিলারলি এগুলা দৈর্ঘ্য গুণাঙ্ক বা ইয়ং গুণাঙ্কের একক, ঠিক আছে। এটাতে তোমরা মাত্রাও বের করতে পারবা, সবাই মাত্রাটা বের করে নিবা, ঠিক আছে। তাহলে আমরা ইয়ং গুণাঙ্ক শেষ করলাম। তাহলে এখন আমরা এই দেখি আয়তন গুণাঙ্ক দেখি। আয়তন গুণাঙ্কের ক্ষেত্রে সিমিলার জিনিস দুইটা দ্বারা প্রকাশ করা যায়, হয়তো বি অথবা কে, যে কোনো একটা দ্বারা প্রকাশ করা যায়। আমরা কে দ্বারা প্রকাশ করবো, অনেক বই বি দেওয়া আছে। তাহলে কে ইকুয়াল টু আমরা বলতে পারি কি, তো আয়তন পীড়ন বা আয়তন বিকৃতি। সাপোজ বস্তুটা এরকম, সেই বস্তুটাকে ছোট হয়ে গেছে, বল প্রয়োগ করছি তোমরা সাইড দিয়ে বল প্রয়োগ করা হলে ছোট হয়ে গেছে, ছোট হয়ে গেল। আমরা এফ বল প্রয়োগ করেছিলাম, এই পশ্চাতের ক্ষেত্রফল ছিল এ, তাহলে আমরা বলতে পারি পীড়ন কত? এফ ভাগ এ। বিকৃতি হয়েছে কত এখন? ডেল ভি ভাগ বি না, ডেল ভি ভাগ বি। তাহলে আমরা বলতে পারি কত? এফ বি ভাগ এ ডেল ভি বলতে পারি না? এটা কে ইকুয়াল টু এটা লেখা যায়, যেহেতু এটাও গুণাঙ্ক, ইয়ং গুণাঙ্ক, এটার একক আগের এককের সেম, ঠিক আছে, এটার একক কোনো চেঞ্জ নাই। তো এই জায়গায় আমি আরেকটু জিনিস লিখি, দেখো এই উপরে এফ ভাগ এ আছে না, এই এফ ভাগ এ ইকুয়াল টু এই এফ ভাগ এ ইকুয়াল টু পি লেখা যায় বা চাপ লেখা যায়, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি কত? এই জায়গা থেকে যদি আমরা এই জায়গা থেকে আসি, তাহলে পি ভাগ ডেল বি ভাগ বি, বা লিখতে পারি কত? পি বি ভাগ ডেল ভি ইকুয়াল টু কে। অনেক সময় কি আমরা এই সূত্রটা ব্যবহার করব, যখন কি হবে ডাইরেক্টলি কি হবে পীড়ন দেওয়া থাকবে বা একটা চাপের মান দেওয়া থাকবে, পি এর মান দেওয়া থাকবে, ঠিক আছে, তখন আমরা এভাবে ব্যবহার করতে পারবো। ওকে, এই ডেল ভি হয়েছে কি যতটুকু পরিবর্তন হয়েছে আয়তন, আগে বড় আয়তন থেকে ছোট আয়তনটুকু বাদ দিব, যে পরিবর্তনটুকু হবে সেটা হচ্ছে ডেল ভির মান। আর বি এর মান হচ্ছে আদি আয়তন, যেটা আগে ছিল, প্রথম যে আয়তনটা ছিল সেই আয়তনের মান, ঠিক আছে। এখন আমরা আসি আকার পীড়ন বা ব্যবর্তন গুণাঙ্ক, ঠিক আছে, বাকি মোচর গুণাঙ্ক, এখানে অনেকগুলো নাম আছে, কিন্তন গুণাঙ্ক, ঠিক আছে। তো এগুলো সবগুলো জি অথবা এন দ্বারা প্রকাশ করা হয়, আমরা সবসময় কি এন দ্বারা প্রকাশ করব। সিমিলার কাজ, যে আকার পীড়ন বা কি
আকার বিকৃতি, ঠিক আছে, আকার পীড়ন বা আকার বিকৃতি। আকার পীড়নের মান কি আবার সিমিলারলি সাপোজ যদি বস্তুটা এরকম সোজা থাকার কথা ছিল, সে কি হইলো এরকম একটু এরকম তেরা হয়ে গেল, তাহলে কতটুকু তেরা হয়েছে, এতটুকু, এটা হয়েছে এক্স, এটা মানে হচ্ছে ওয়াই, এন কি থিটা গুণ পূর্ণ করছে। তাহলে আকার পীড়ন বল প্রয়োগ করবে, এই বরাবর কি এফ পরিমাণ বল প্রয়োগ করবে, এই বরাবর কি এফ পরিমাণ বল প্রয়োগ করা লাগছে, এই প্রস্থ হচ্ছে এদের ক্ষেত্রফল এ, তখন আমরা বলতে পারি কত এফ এ ভাগ এটা কি এক্স ভাগ ওয়াই বা থিটা, তাই না? তারপরে বলতে পারি কি এফ ভাগ এ ভাগ থিটা বা কি এফ ইন্টু এ থিটা, বলতে পারি না? এটাকে আমার এন দ্বারা প্রকাশ করা হয়। ওকে, এটাকে আমার বলতেছি যে কোনো একটা বলতে পারো, মানে প্রশ্ন মধ্যে তো আকার এই গুণাঙ্ক বের করো, অথবা কি কৃন্তন গুণাঙ্ক, অথবা ব্যবর্তন, অথবা মোচর বের করো, ঠিক আছে, এগুলো বলতে পারে, সবগুলোই গুণাঙ্ক, ঠিক আছে। গুণাঙ্ক যখন বের করতে বলবে তখন আমরা এই সূত্রটা ইউজ করবো। তবে ম্যাক্সিমাম সময় আকার আর এই কৃন্তন তো আমি পাইছি, অনেক সময় ব্যবর্তনও পাওয়া যায়, এই মোচরটা অতটা থাকে না, ঠিক আছে। এই তো আমাদের 3 ধরনের গুণাঙ্ক গেল, এই 3 ধরনের গুণাঙ্ক দিয়ে আমাদের ম্যাক্সিমাম কাজ। এইগুলোর মধ্যে কি হবে, ম্যাক্সিমাম সময় যে কোনো একটা মান দেওয়া থাকবে না, সেই মানটা আমাদের বের করতে হবে, ঠিক আছে। আর এই যে ক্ষেত্রফল, যে এর মানটা বলছি, এটা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন, যদি একটা সিলিন্ডার আকৃতি হয় তার ক্ষেত্রফল কেমন, একটা গোলক হলে গোলকের ক্ষেত্রফল কেমন, সেই অনুযায়ী এর মানটা বসবে, ঠিক আছে। তো আমরা ম্যাথ দেখি এই ব্যাপারগুলো নিয়ে, তো ম্যাথ দেখি। দেখো এই ম্যাথটা দেখো, এটা হচ্ছে উদাহরণ 4 নম্বর ম্যাথ, তোমাদের আবু ইসাক ভাইয়ের উদাহরণ 4 নম্বর ম্যাথ, ঠিক আছে। এই ম্যাথটা তোমরা এখন আমরা করব। দেখো বলছে কি জায়গায়, এক বর্গ মিলিমিটার প্রচ্ছদ বিশিষ্ট একটি ইস্পাত তারের দৈর্ঘ্য 10% বৃদ্ধি করতে কত বল প্রয়োগ করতে হবে। বের করতে বলছি কি বলের মান, কতটুকু বল প্রয়োগ করতে হবে সেটা আমার বের করতে বলছে। তাহলে দেখো আমার মান দেওয়া আছে কি, প্রচ্ছদের ক্ষেত্রফল দেওয়া আছে, তার মানে কি আমার এর মানটা দেওয়া আছে, দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে কি 10%, তার মানে কি আমার এল ভাগ এল ইকুয়াল টু কি 10%, কারণ আমরা বৃদ্ধির অনুপাতটা জানি, তাই তো। তাহলে দেখো এল ভাগ এল ইকুয়াল টু 10% দেওয়া আছে, এর মান দেওয়া আছে 1 মিলিমিটার স্কোয়ার। আমার বের করতে হবে এফ ইকুয়াল টু কত, ইয়ং গুণাঙ্কের মান দেওয়া আছে, ওয়াই ইকুয়াল টু দেওয়া আছে 2 গুণন 10⁻12 ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। তাহলে আমরা এফ এর মানটা বের করতে হবে। আমরা সূত্র জানি, ওয়াই ইকুয়াল টু এফ ভাগ এ ইকুয়াল টু এল ভাগ এল, আমরা এটা জানি। এখন দেখো এই জায়গায় সমস্যা কি, এর মানটা দেওয়া কি মিলিমিটারে দেওয়া, তাই না, আর এটা কি পার্সেন্টেজ আকারে দেওয়া। তাহলে এটা আমরা পার্সেন্টেজ আকারে করতে গেলে কি 10/100 বসাই দিলাম, পার্সেন্টেজ শেষ। এই মিলিমিটারকে কী করতে হবে আমাদের, যেহেতু এটা সেন্টিমিটারে দেওয়া আছে, এই ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার সিজিএস এককে দেওয়া আছে, তাহলে আমার কি সিজিএস এককে নেওয়া লাগবে। তো সিজিএস এককে নিতে গেলে কি করা লাগবে আমার, আমরা জানি কত 1 মিলিমিটার ইকুয়াল টু 10 মিলিমিটার ইকুয়াল টু 1 সেন্টিমিটার। তাহলে আমরা বলতে পারি কত 1 গুণন 10। এখন দেখো এই মিলিমিটারের উপর স্কোয়ার আছে, তার মানে এটার উপর স্কোয়ার সেন্টিমিটার, 10⁻, আচ্ছা এই জায়গায় লিখি। তাহলে দেখো আমার যদি 1 মিলিমিটার ইকুয়াল টু কত হবে 1/10 সেন্টিমিটার, তাহলে আমরা বলতে পারি কত, এই যদি 1 মিলিমিটার স্কোয়ার, 1 মিলিমিটার স্কোয়ার যদি হয়, তাহলে আমরা বলতে পারি কত 1/10, এটার উপর কি স্কোয়ার, তাহলে কি সেন্টিমিটার স্কোয়ার চলে আসলো না, তার মানে কি 10⁻² সেন্টিমিটার স্কোয়ার। তাহলে দেখো এখন আমরা জাস্ট মান বসাই দিব, এর মান এল এর মান ওয়াই এর মান বসাই দিব, ক্যালকুলেশন করবো, হয়ে যাবে। বা এই জায়গাতে আমরা সূত্রটা এভাবে লিখতে পারি, এফ ইকুয়াল টু ওয়াই এ এল ভাগ এল, এটা আমরা লিখতে পারি। তাহলে দেখো আমরা এইটাও সূত্র হিসেবে অনেক সময় ব্যবহার করতে পারো তোমরা, সমস্যা নাই, ঠিক আছে।
তাহলে দেখো আমরা ওয়াই এর মানটা বসাই। ওয়াই এর মান কত 2 গুণন 10⁻12, এর মান কত 10⁻−2 গুণন এল এর মান কত, দেখো এল ভাগ এল এটুকুর মান কত, ডাইরেক্টলি এটা না 10/100 না, তাহলে আমরা বলতে পারি কত 10/100 বলতে পারি না। তাহলে দেখো এখন এটা যদি আমরা ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে কত আসে, ক্যালকুলেশন করলে 0 0 কাটা করি 2 গুণন 10⁻12 গুণন 10⁻, তোমরা ক্যালকুলেশন করো -2 গুণন 10/, 2 গুণন 10⁹। দেখো আমরা কি বের করছি, বল বের করছি না, বলের একক কি নিউটন না, সরি নিউটন, সিজিএস একক কি ডাইন না, তাহলে কি ডাইন, সি সমান ম্যাথ। যদি বুঝতে পারো তাহলে আমরা আরেকটা ম্যাথে যাই, আরেকটা ম্যাথ করি। দেখো নতুন আরেকটা ম্যাথ দেখো, এটা হচ্ছে উদাহরণ 6 নম্বর ম্যাথ, ঠিক আছে। যে সুষম ব্যাসের একটি তারের দৈর্ঘ্য 200 সেন্টিমিটার, এল এর মান দেওয়া আছে, ঘনত্ব বর এগুলো দেওয়া আছে। এখন বলতেছে যদি 8 কেজি টানে, 8 কেজি ওয়েট টানে উহার দৈর্ঘ্য বৃদ্ধি পাইয়া কত হবে 212 সেন্টিমিটার হবে, তাহলে উপাদানের ইয়ং গুণাঙ্ক কত, তার মানে কি ইয়ং গুণাঙ্কের মান বের করতে বলছে, তার মানে কি ওয়াই মানটা কত এটা বের করতে বলছে। আমার মান দেওয়া আছে কি দেখো, এল এর মান দেওয়া আছে 200 সেন্টিমিটার দেওয়া আছে, 200 সেন্টিমিটার, ঘনত্ব দেওয়া আছে রো এর মান 7.8 গ্রাম পার সেন্টিমিটার কিউব, আমার দেওয়া আছে বলের মান এম, এম এর মান দেওয়া আছে 15 গ্রাম, বলের মানটা দেওয়া আছে কি 8 কেজি ওয়েট, তার মানে কি এফ ইকুয়াল টু 8 কেজি ওয়েট। আবার দেখো বৃদ্ধি পেয়ে কত হয়েছে 212, দেখো ছোট এল 10% কি বৃদ্ধি পাইছে, 10% বৃদ্ধি পাওয়া মানে কি, আমরা ছোট এল বলতে কি যতটুকু বৃদ্ধি পাই অতটুকু বোঝাইতাম, তাহলে এল মানে কি 10% অফ কার মানের 10% বৃদ্ধি পেয়েছে, আদি মানে 10%, তাহলে এল না, তাহলে বলতে পারি কত এল ভাগ এল ইকুয়াল টু 10%। আমি 4 নম্বর ম্যাথেই এলাম। প্রশ্ন বলা ছিল কি 4 নম্বর ম্যাথে প্রশ্ন বলা ছিল কি 10% বৃদ্ধি পাইছে, তাহলে 10% বৃদ্ধি পাইছে, আমরা বৃদ্ধি অংশ বলতাম কি ছোট হাতের এল, তো বৃদ্ধি পাইছে 10%, কার বৃদ্ধি পাইছে আগের দৈর্ঘ্যের, যেটা আগের দৈর্ঘ্য ছিল কি আদি দৈর্ঘ্য এল এর 10% বৃদ্ধি পাইছে, ঠিক আছে। তো আমরা দেখো এই এলটাকে নিচে নিয়ে আসতে পারি, তো নিচে নিয়ে আসলে কি এটা 10% হয়, তাহলে পার্সেন্টেজ তুলতে গেলে কি আমরা 100 দ্বারা ভাগ দিব, শেষ। দেখো তারপরে দেখো এই জায়গায় কি এল ভাগ এল আছে, এল ভাগ এল আছে, সেই মানটা আমরা এই যে বসাই দিছি। আশা করি এখন তুমি ক্লিয়ার। আচ্ছা যাই হোক, যদি না বোঝো পরবর্তীতে আবার একটু দেখে নিও, ঠিক আছে। এভাবে 10% জিনিসটা আসে। দেখো আমরা নতুন একটা অঙ্কে আসছিলাম, নতুন ম্যাথটা বলছে উদাহরণ 6 নম্বর আবু ইসাক বইয়েরই, যে দৈর্ঘ্য হইছে 20 সেন্টিমিটার, ঘনত্ব এবং বর দেওয়া আছে, বলছে এত টানে, টান মানে কি একটা বল না, বলছে 8 কেজি ওয়েট টানে উহার দৈর্ঘ্য বৃদ্ধি পায় কত হচ্ছে 200, ক্লিয়ার, ওকে ধন্যবাদ। তো 200.12 সেন্টিমিটার, আগে ছিল কত 200, এখন হচ্ছে 200.12, তাহলে বৃদ্ধি পাইছে কত, এল ইকুয়াল টু বলতে পারি কত 200.12 মাইনাস 200 বলতে পারি না, তাহলে আমার কত 0.12 সেন্টিমিটার, এটাকে আমার এল এর মান, তাই তো। এখন দেখো আমার এর মানটা কিন্তু এর দেওয়া নাই, ক্ষেত্রফলের মান দেওয়া নাই, এর মানটা কিন্তু আমরা জানি না। আমরা যখনই ওয়াই এর মানটা বের করতে হবে, ওয়াই ইকুয়াল টু জানি কত আমরা এফ এল ভাগ এল, তাহলে আমার কি এর মানটা লাগবে না, এর মান দেওয়া নাই, কিন্তু দেখো এই জায়গায় বর দেওয়া আছে, ঘনত্ব দেওয়া আছে, তাই না। তাহলে আমরা দেখো আমরা এই জিনিসটা এখন বের করবো, এর মানটা বের করতে আমাদের কোন জায়গায় দেওয়া লাগে একটু দেখো, হ্যাঁ সবাই একটু এটা দিয়ে খেয়াল করো। আমরা জানি এম ইকুয়াল টু কি বর গুণন ঘনত্ব, আয়তন গুণন ঘনত্ব, আয়তন ইকুয়াল টু জানি কি ক্ষেত্রফল গুণন দৈর্ঘ্য,
ইকুয়াল টু রো। বড়ের মান কত আছে 15, তাহলে বলতে পারি কত আমরা 15 ইকুয়াল টু এর মানটা আমরা জানি না, এল এর মান কত পাইছি 200 ইন্টু ঘনত্ব কত 7.8। এখন আমরা এর মানটা পাবো না, 200 গুণন 7.8। বুঝতে পারছো? বর ইকুয়াল টু আয়তন গুণন ঘনত্ব, এটা আমরা জানি। আয়তন মানে কি? এই আয়তন মানে কি ক্ষেত্রফল গুণন ঘনত্ব। ঠিক আছে, তাহলে আমরা যদি এই জায়গায় ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে এর মানটা কত আসে 15/200 গুণন 7.8, 9.62 গুণন 10⁻³ এটা আমার কি সেন্টিমিটার, কারণ দেখো এগুলো সবগুলো কি সিরিজে হয়ে গেছে, তাহলে সেন্টিমিটার স্কোয়ার। এখন জাস্ট আমরা এই জায়গায় মান বসাই দিব, সবগুলো মানই আমার আছে। দেখো 8 কেজি ওয়েট আছে আমার, কি সবগুলো মানে কি ডাইন বা এগুলো এই সিরিয়াস হয়ে গেছে না? তাহলে আমরা কি করবো 8 গুণন 1000 দ্বারা গুণ করলাম, গুণন ওয়েটকে গুণ করতে গেলে কি 980 দ্বারা গুণ করলাম, শেষ। মানটা কি আমার ডাইনে চলে গেল না? জাস্ট আমরা এটাই করবো। ঠিক আছে, ওয়াই ইকুয়াল টু এফ এর মান 8 গুণন 1000 গুণন 980, এল এর মান 200। দেখো ছোট হাতের এল এর মান আমরা বের করছি, ছোট হাতের এল এর মান কত 0.12, এর মান কত বের করছি এত, তাহলে 9.62 গুণন 10⁻³ গুণন এল এর মান হচ্ছে 0.12। এখন জাস্ট ক্যালকুলেশনটারে চাপ দিলেই মানটা বের হয়ে আসবে, আসবে না? 8 গুণন 1000 গুণন 980 গুণন 200, নিচে হয়েছে 9.62 গুণন -3 গুণন হচ্ছে 0.12, আসবে কত 1.36 গুণন 10⁻12। এটা দেখো কি ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। ওকে, এতটুকু সবাই ক্লিয়ার নাকি? ইজি ম্যাথ, জাস্ট সূত্রের মধ্যে মান বসাবা আর মানগুলো জাস্ট সিমিলার এককে নিয়ে যেতে হবে, এটুকুই কাজ, আর কোনো কাজ নেই। সবগুলা ম্যাথই এরকমই হবে, সবগুলা ম্যাথই এরকম। আশা করি এটাও ক্লিয়ার সবাই। এটা যদি ক্লিয়ার হও আরেকটা ম্যাথ দেখাই আমি। উদাহরণ 20 নম্বর দেখো, উদাহরণ 20 দেখো বলছে কি এত মিলিমিটার পারদচাপে একটি গ্যাসের আয়তন আছে 20 ঘন সেন্টিমিটার কিউব। বলছে উষ্ণতা অপরিবর্তিত করিয়া রাখিয়া, ঠিক আছে, 1 মিলিমিটার পারদচাপ যদি বৃদ্ধি করা হয় তাহলে আয়তন বৃদ্ধি পেয়ে কত হবে? এত হবে। আয়তন বৃদ্ধি পেয়ে এত হবে। কতটুকু আয়তন বৃদ্ধি করিতে এত আয়তন কমিয়া যাবে। আয়তন কি কমিয়া গেছে? কতটুকু? চাপ আমি বাড়াইছি 1 মিলিমিটার, পারদচাপ বাড়াইছি, বাড়ানোর ফলে কি আয়তন কমে গেছে। আমি যখন একটা বস্তু ছিল, এরকম একটা বস্তু ছিল, এই বস্তুর আয়তন ছিল 200, তো এটা আমি চাপ দিয়েছি, পরে কি হয়েছে? এটা কমে গেছে। কতটুকু কমছে? এই ডেল ভি কতটুকু বলছে? 0.263 সেন্টিমিটার কিউব কমিয়া গেছে। আগে যে এত না ছিল তার থেকে এতটুকু কি কমিয়া গেছে। এখন বলতেছে গ্যাসের আয়তনের স্থিতিস্থাপক গুণাঙ্কের মান বাহির করো। তাহলে আয়তন গুণাঙ্ক আমরা জানি কি, কে ইকুয়াল টু পি বিভাগ ডেল ভি। এটা পড়ছি না আমরা, যেহেতু জায়গায় চাপ দেওয়া আছে, চাপের ক্ষেত্রে আমরা একটা সূত্র দেখছি সেটা, ঠিক আছে। এখন দেখো ডেল বির মান দেওয়া আছে, বি এর মানও 200 সেন্টিমিটার কিউব দেওয়া আছে, তাই আমার লাগবে কি পি এর মান লাগবে না। এখন দেখো
স্বাভাবিক অবস্থায় যখন 776 মিলিমিটার পারদ চাপে ছিল তখন কি স্বাভাবিক অবস্থা না, মানে এই অবস্থাটা না? তারপরে কি আমি একটু বাড়াইছি, কতটুকু বাড়াইছি? 1 মিলিমিটার বাড়াইছি। 1 মিলিমিটার বাড়ানোর ফলে কি আয়তনের পরিবর্তন হয়েছে না? ও, কমেন্ট করার জন্য সময় লাগবে। আচ্ছা, ইমরান খান কি বলছো? আচ্ছা ঠিক আছে, এটা পরে বোঝাচ্ছি, তাহলে আগেরটা ই করি। ওকে, আমার কাছে তো মনে হয় অনেক সময় দিই। আচ্ছা যাই হোক, একজনে বলছো কেজি ওয়েটের মান, বাংলাটা বললাম না। আচ্ছা দেখো, এফ ইকুয়াল টু আছে 8 কেজি ওয়েট। কেজিটা কি করতে হবে? আমার গ্রামে নিতে হবে না? তাহলে গ্রামে নিতে গেলে কি 1000 দ্বারা গুণ করতে হয় না? তাহলে কি হবে? গ্রাম ওয়েট। তাহলে দেখো, এখন আমার ওয়েট আছে, আমরা জানি কি যখনই কেজি ওয়েট বা গ্রাম ওয়েট থাকে তখন কী করা লাগে? জি এর মান দ্বারা গুণ করা লাগে না? তাহলে জি এর মান দ্বারা গুণ করা লাগলে কী হবে? 1000 গুণন কি গ্রামের ক্ষেত্রে কি জি এর মান আছে 980 অথবা 81, শেষ। এটাই আমরা করলাম, কেজি ওয়েটের মানটাকে আমরা ডাইনে নিয়ে গেলাম। এটা হচ্ছে আমার কি ডাইন। আর কার কোন জায়গায় প্রবলেম আছে বলো, আমি ওয়েট করতেছি, সামনে এগাবো। ওকে, আচ্ছা দেখো, পরের ম্যাথটাতে আবার আমি প্রথম থেকে শুরু করি। এটা উদাহরণ 20 নম্বর আবু ইসাক বইয়ের, ঠিক আছে? বলছে কি যে 776 মিলিমিটার পারদ চাপে গ্যাসের আয়তন এটা, এই জায়গায় একটা পারদ চাপ আছে, সেই চাপে 776, এই পারদ চাপে কি গ্যাসের আয়তন আছে 200 সেন্টিমিটার কিউব। এখন বলছি কি যদি তাপ না বাড়ায়া আমরা কি করছি 1 মিলিমিটার পারদ চাপ বাড়াইছি। এখন 776 আছে, 760 আছে, আমি আরেকটু চাপ বাড়াইছি। চাপ বাড়াইছি কতটুকু? 1 পরিমাণ বাড়াইছি। এই 1 মিলিমিটার পারদ চাপ বাড়ানোর ফলে মিলিমিটার এজি বাড়ানোর ফলে কি হয়েছে? আয়তন কমে গেছে। কতটুকু কমে গেছে? এতটুকু কমে গেছে, ঠিক আছে? আগে যে আয়তনটা ছিল তার থেকে কমে গেছে। কতটুকু কমে গেছে? এতটুকু গেছে। এখন বলতেছে যে আয়তনের স্থিতিস্থাপক গুণাঙ্কের মান বের করো। তো আমরা কে ইকুয়াল টু একটা সূত্র পড়ছি, সূত্রটা হয়েছে কি টিভি বা ডেল ভি। আয়তনের পরিবর্তন দেওয়া আছে, কমে গেছে যতটুকু, কতটুকু পরিবর্তন হয়েছে না? যতটুকু কমছে অতটুকুই তো পরিবর্তন হয়েছে, তাই না? তো পরিবর্তনটাও দেওয়া আছে। আদি আয়তন আমরা জানি, এই যে আয়তনও দেওয়া আছে। এখন চাপের ক্ষেত্রে আমি একটু আসি, যে চাপ কোনটা নিব আমরা? 776 নিব না 1 মিলিমিটার নিব? এটা কি স্বাভাবিক অবস্থা ছিল না? মানে যেই চাপটা ছিল এটা কি স্বাভাবিক চাপ না? বা কি বলা যে তোমার এমনি করে যে তুমি স্বাভাবিক যে অবস্থায় আছো সেটা হচ্ছে বর্তমান অবস্থা। এখন দেখো, সেটাতে যদি আমি একটু বাড়াইলাম চাপ, এই গ্যাসের স্বাভাবিক অবস্থা ছিল 760, ঠিক আছে? এখন আমি বাড়াইছি, কতটুকু বাড়াইছি? 1 মিলিমিটার না? এই 1 মিলিমিটার কারণে কি এতটুকু পরিবর্তন হয়েছে না? এই 1 মিলিমিটার চাপ বাড়ানোর ফলেই কি হয়েছে? আয়তনের পরিবর্তন হয়েছে। 1 মিলিমিটার চাপ না বাড়ালে কি আয়তনে কোনো পরিবর্তন হইতো না? তাহলে যেহেতু এই 1 মিলিমিটার চাপের জন্যই কি আয়তনের পরিবর্তন হয়েছে, তাহলে জন্য কি আমার এই 1 মিলিমিটার নিয়েই কাজ করতে হবে, ঠিক আছে? যতটুকু চাপের ওকে ভাইয়া, টাইম দিব না, সমস্যা নেই। তো যাই হোক, এই 1 মিলিমিটার পারদ চাপ বাড়ানোর ফলে কি আয়তনের পরিবর্তন হয়েছে। তাহলে তার মানে কি প্রশ্নে যখনই বলা থাকবে যে এতটুকু বৃদ্ধি ফলে বা এতটুকু পরিবর্তনের ফলে, মানে চাপের যতটুকু পরিবর্তন হবে ততটুকুর ক্ষেত্রে আয়তনের পরিবর্তন হবে, ঠিক আছে? তার মানে কি এইটা নিয়ে আমার কোনো কাজই নাই, ঠিক আছে? কাজ হবে কোনটা নিয়ে? যতটুকু বৃদ্ধি পাইছে, ঠিক আছে? তার মানে কি আমরা সবসময় এটাতে ডেল পি দ্বারা প্রকাশ করতে পারি, মানে কি চাপের পরিবর্তন। চাপের পরিবর্তন হলেই কি আয়তনের পরিবর্তন ঘটবে, ঠিক আছে? তাহলে পি এর মানটা কি 1 মিলিমিটার না? তাহলে আমরা এই 1 মিলিমিটার নিয়ে কাজ করবো। 1 মিলিমিটার পারদ চাপ, এখন তোমরা হয়তো গ্যাসের ধর্ম করছো কিনা এই কেমিস্ট্রিতে আমি জানি না। পারদ চাপ জিনিসটা কি? 1 মিলিমিটার পারদ, ঠিক আছে, যখন কোনো চাপ প্রয়োগ করবে সেই চাপের পরিমাণটাকে বলতেছে 1 মিলিমিটার পারদ চাপ, ঠিক আছে? তো আমরা 1 মিলিমিটার পারদ চাপের ক্ষেত্রে যদি আমরা বের করি, পারদ চাপ বের করার সূত্র হয়েছে, এটা তোমরা পরে ক্লাসে হয়তো পড়বা, উদিত স্থিতিবিদ্যার মধ্যে হয়তো পড়বা, চাপ ইকুয়াল টু এস রো জি। এই সূত্রটা এখন মনে রাখো, ঠিক আছে? এটা পরে আরো পড়বা, তোমরা ডিটেলসে পড়বে এটা নিয়ে। তো দেখো, এই এর উচ্চতা হচ্ছে 1 মিলিমিটার। মিলিমিটারে যদি আমরা সেন্টিমিটার নিই তাহলে কত হবে? 0.1 সেন্টিমিটার হবে না? এটা হচ্ছে আমার এইচ এর মান, ঠিক আছে? যদি হয় তাহলে আমরা বলতে পারি কত? 0.1 ইন্টু পারদের ঘনত্ব,
পারদের ঘনত্ব মনে রাখবা, সিজিএস হয়েছে 13.6, আর জি এর মান আমরা জানি কত, সিজিএস 980। আমরা যদি ক্যালকুলেশন করি আমরা পারদ চাপের পরিমাণটা পেয়ে যাব। ঠিক আছে, এই সূত্রটা জাস্ট এখন তোমরা মনে রাখো যে এটা আমরা যখন কোনো একটা পারদ চাপ বের করবো বা কোনো চাপ বের করবো তখন আমরা কি করবো, এটা এই সূত্রটা ব্যবহার করবো। এটা হচ্ছে উচ্চতা, কত উচ্চতায় চাপ দিল, 1 মিলিমিটার, 10 মিলিমিটার, 50 মিলিমিটার, 100 সেন্টিমিটার, 100 মিটার, সেই মানটা যেই বস্তুটা থাকবে। পারদের ক্ষেত্রে 13.6, পানির ক্ষেত্রে হয়তো 1, যদি অন্য কোনো লোহা থাকতো লোহার ক্ষেত্রে মেবি 8.6 নাকি এরকম একটা থাকবে, ওইটার ঘনত্ব। মানে এটা হচ্ছে যে বস্তুটা চাপ দিবে তার ঘনত্ব। ঠিক আছে, আর যেটা আমরা অভিকর্ষীয় ত্বরণ, তাহলে আমরা বলতে পারি 0.1 গুণন 13.6 গুণন 980, তাহলে আমার মান আসতেছে 332.8। দেখো এটা কি চাপ না, আমি বলছিলাম কি চাপের একক আর পীড়নের একক কি সেম না, ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। আশা করি এতটুকু সবাই ক্লিয়ার। এখন জাস্ট আমরা মান বসাই দিব। পি এর মান হচ্ছে 2.8, বি এর মান 200, আর নিচে হচ্ছে 0.263, তার মানে 1.013 গুণন 10⁶ ডাইন পার সেন্টিমিটার কিউব। ঠিক আছে, এটাই আমার আনসার। এখন এটুকুর মধ্যে প্রবলেম থাকলে বলো যে এই জিনিসটা বুঝি নেবে, আশা করবো বুঝিয়ে দিব। আচ্ছা দেখো, আমি এটাকে ডেল পি লিখে দিচ্ছি, এবার কেন এটা আমি একটু বলি। স্বাভাবিক অবস্থায় যে চাপটা থাকবে সেই চাপের জন্য কি বস্তুর আয়তনটা আছে 200 মিটার কিউব, এটা কি স্বাভাবিক অবস্থা। যখনই আমি একটু চাপটা বাড়াবো, চাপ বাড়াইছি কতটুকু, 1 মিলিমিটার, এই 1 মিলিমিটার চাপের পরিবর্তনে কি তার আয়তন কি কমে গেছে না। তো চাপের পরিমাণ না বাড়াইলে বা না কমাইলে কি আয়তনের পরিবর্তন হবে না। আমার কাজ করতে হবে কি যতটুকু বৃদ্ধি করছি অথবা যতটুকু হ্রাস করছি সেটার জন্যই, তাই না। যে পরিমাণ ফোর্স প্রয়োগ করা বা যে পরিমাণ চাপ প্রয়োগ করা হয় সেটার জন্য। তাহলে আমার কতটুকু পরিমাণ চাপ দিতে হয়েছে, এতটুকু চাপ দেওয়ার ফলে কি কাজ হয়েছে না, এই 200 সেন্টি কিউব থেকে কমে গেছে, কতটুকু কমেছে, এতটুকু কমে গেছে। তাহলে এই 1 মিলিমিটারের জন্য কাজ হয়েছে, তার জন্য আমরা 1 মিলিমিটার নিয়ে কাজ করব। এখন যেহেতু এই 1 মিলিমিটার পারদ চাপ বলতেছে, আমাদের পারদ চাপ নিয়ে তো আমরা কাজ করতে পারবো না, আমাদের কাজ করতে হবে কি নর্মাল চাপ নিয়ে। তো নর্মাল চাপ নিয়ে যখন আমরা করতে যাব তখন আমরা বলতেছি একটা সূত্র আছে যে এইচ রো জি। এইচ হচ্ছে যেই পরিমাণ চাপ দিব, যেই পরিমাণ উচ্চতা থেকে চাপ দিব। এনে বলছি কি 1 মিলিমিটার, অনেক সময় বলতে পারে 10 মিলিমিটার বায়ু পানি চাপ, এগুলো বলতে পারে, ঠিক না। তো সেই পরিমাণ চাপটা আমরা নিব, ঠিক আছে, যেই উচ্চতাটা বলবে। এই ঘনত্বটা হচ্ছে পারদ বলছি এর জন্য 13.6, যদি পানি বলতো তাহলে হয়তো কত 1, সিজিএসে পানির ঘনত্ব 1, বা যে বস্তু থাকবে তার ঘনত্ব কত সেটা। ঠিক আছে, আমাদের এই মানটা মনে রাখা হবে, পারদের ঘনত্ব 13.6, এটা মনে রাখতে হবে। আর হচ্ছে জি এর মান বসাইছি, আমরা চাপটা বের করছি, জাস্ট আমরা চাপ বসাই দিছি, আয়তন বসাই দিছি, আয়তনের পরিবর্তন বসাই দিছি, কে এর মানটা বের হয়ে গেছে। আশা করি বুঝতে পারছো। এখন সবসময় দেখবাই চাপের ক্ষেত্রে যে জিনিসটা এই রাখা লাগে যে দুইটা চাপ থাকতে পারে, যতটুকু বৃদ্ধি পাবে। কেন এরকম না বলে যদি বলতো এরকম যে 776 সেন্টিমিটার পারদ চাপে আছে, অতএব 760 সেন্টিমিটার পারদ চাপে আছে মিলিমিটার, 761 মিলিমিটার চাপ হইলে, এত মিলিমিটার চাপ হইলে আয়তন এত কমে যায়। তাহলে কতটুকু বাড়ছে, 760 থেকে 761 থেকে 760 বাদ দিলে কত 1 থাকবে, সেই 1 পরিমাণ। ঠিক আছে, তো যতটুকু চাপ বৃদ্ধি পাবে অতটুকু নিয়ে আমরা কাজ করব। ওকে, যদি এটা বুঝতে পারো তাহলে আমরা আর দুটা জিনিস একটু দেখি, নতুন দুটা জিনিস। সংনমতা, ঠিক আছে, এই জিনিসটাকে এটা সি দ্বারা প্রকাশ করা হয়। আমরা যে কিছুক্ষণ আগে বললাম কি দৈর্ঘ্য বিকৃতি, আয়তন বিকৃতি, আকার বিকৃতি, সরি দৈর্ঘ্য গুণাঙ্ক, আয়তন গুণাঙ্ক, আকার গুণাঙ্ক পড়ছি না। তো এগুলো আসলে কি, দৈর্ঘ্য গুণাঙ্ক দ্বারা, দৈর্ঘ্য যে গুণাঙ্ক আছে এটা দ্বারা আমরা একটা বুঝি যে একটা বস্তু কতটুকু ফ্লেক্সিবল, কতটুকু সহজে তাকে লম্বা করা যাবে, এবং লম্বা হলে সে কত তাড়াতাড়ি তার দৈর্ঘ্যটা পরিবর্তন করে আগের অবস্থায় ফিরে আসবে। আয়তন বিকৃতিটাও সেরকম, আকার বিকৃতিটা সেম জিনিস, যে কতটুকু তাড়াতাড়ি সে মানে ই করবে, স্থিতিস্থাপক অবস্থায় ফিরে আসবে। ঠিক আছে, তো সংনমতা হচ্ছে কি যে একটা আয়তন কতটুকু চাপানো যাবে, মনে করো একটা গ্যাসের বোতলে কতটুকু গ্যাস রাখতে পারবা,
যতটুকু পরিমাণ কি তাকে চাপ দিয়ে গ্যাসটাকে যতটুকু তুমি মানে ছোট করে ফেলতে পারো, গ্যাসটাকে যত বেশি চাপ দিতে পারবা। সব গ্যাস কিন্তু সমান চাপ নেয় না, কোনো গ্যাসকে অনেক বেশি চাপ নেয়, সহ্য করতে পারে, কোনো গ্যাস অল্প চাপ সহ্য করতে পারে। তো সংনমতা হয়েছে কি একটা বস্তুকে কতটুকু সংকুচিত করা যাবে সেই জিনিসটাকে সংনমতা বলে। ঠিক আছে, একটা গ্যাসকে অথবা একটা বস্তুকে কতটুকু চাপাইতে পারবা, এই বস্তু একটা বস্তু আছে, এটাকে তুমি কতটুকু চাপাইতে পারবা, তুমি এতটুকু চাপাইতে পারবা না, এতটুকু চাপাইতে পারবা না, এতটুকু পারবা, সেই জিনিসটা যার মাপা হয় সেটাকে বলতেছে সংনমতা। ঠিক আছে, যেহেতু এটা মানে আয়তন গুণাঙ্ক যার বেশি সে কি হবে, এই সি এর সাথে আমার সম্পর্ক হচ্ছে 1/k, তার মানে কি যার আয়তন গুণাঙ্ক বেশি তার সংনমতা কি কম, তার মানে কি তাকে চাপানো যাবে কম। যার আয়তন গুণাঙ্ক কম তার সংনমতা কি বেশি। ঠিক আছে, বাকি তাকে অনেক সহজে ছোট করা যাবে, সংকুচিত করা যাবে। ঠিক আছে, কে কতটুকু সংকুচিত হবে তা এই সি এর মাধ্যমে কি বের করা যায়। ঠিক আছে, সি এর মাধ্যমে আমরা বের করব কি যে কে কত বেশি সংকুচিত করা যাবে, কাকে কত বেশি সংকুচিত করা যাবে। তো সেটা সূত্র হয়েছে 1/k, এটা দিয়ে আমি ম্যাথ লাগে না, জাস্ট মনে রাখলাম। ঠিক আছে, তারপরে যে জিনিসটা আসছে পয়সনের অনুপাত। তো পয়সনের অনুপাতটা জিনিসটা কি আমি যদি বলি, একটু ডিপলি বলি আগে। মনে করো সাপোজ একটা বস্তু আছে, একে আমরা টেনে লম্বা করলাম, লম্বা করার ফলে কি হলো, এল পরিমাণ, এটা দৈর্ঘ্য ছিল এল, এটা মনে করো সাপোজ এটা ব্যাস ছিল কত ডি, এটা ব্যাস ছিল কত ডি। ঠিক আছে, তাহলে যেহেতু এটার ব্যাস ছিল ডি, এখন কি হবে, এটা ব্যাস সাপোজ দিলাম কি ছোট হাতের ডি হয়ে গেছে, বা ডেল ডি ধরি, আমরা ডেল ডি ধরি তাহলে সহজ হবে। ঠিক আছে, বা ছোট হাতের ডিও ধরা যায়, ছোট হাতের ডিও ধরা যায়, ডেল ডিও ধরা যায়, তোমরা ছোট হাতের ডিও ধরতে পারবা, ডেল ডিও ধরতে পারবা, যেটা খুশি সেটা। তাহলে দেখো এটা কি দৈর্ঘ্য বৃদ্ধি পাইছে সাথে সাথে কি প্রস্থটা কমে গেছে না, দৈর্ঘ্যটা বাড়ার সাথে সাথে কি প্রস্থটা কমে গেছে। তো এই পয়সনের অনুপাত বলতেছে কি যে পার্শ্ব বিকৃতি বা কি দৈর্ঘ্য বিকৃতি। হ্যাঁ যাও, দেখো এখন এই পয়সনের অনুপাতকে আমার সিগমা দ্বারা প্রকাশ করা হয়, সিগমা দ্বারা প্রকাশ করা হয়। পার্শ্ব বিকৃতি জিনিসটা কি, দেখো আগে ছিল ডি, এখন কি পরিবর্তন হয়ে কি ছোট ডি হয়ে গেছে না, ছোট ডি হয়েছে না, ডেল ডি। তাহলে আমরা বলতেছি পরিবর্তন কি, আমরা জানি কি পার্শ্ব বিকৃতির ক্ষেত্রে কি হবে, পার্শ্ব বিকৃতি বলতে পারি কত ডি বা ডি, অথবা কি বলতে পারি কত ডেল ডি বা ডি, যে কোনো এটা বলতে পারি না আমরা পার্শ্ব বিকৃতির ক্ষেত্রে। দৈর্ঘ্য বিকৃতি আমরা জানি, তাহলে আমরা বলতে পারি কত ডি ভাগ ছোট হাতে এল ভাগ এল। ঠিক আছে, আমরা এটা বলতে পারি পার্শ্ব বিকৃতি বা দৈর্ঘ্য বিকৃতি। ঠিক আছে, এটার মান সবসময় কি হবে 0 থেকে 0.5 মধ্যে হবে, 0 থেকে 0.5 মানে কি এই সিগমা হচ্ছে 0 থেকে 0.5, এর বেশি কখনোই হবে না। যদি হয় তাহলে কি সেই বস্তুটার কি স্থিতিস্থাপক বস্তু থাকবে না। যে কোনো স্থিতিস্থাপক বস্তুর ক্ষেত্রে তার মান কি হতে হবে 0 থেকে 0.5 মধ্যে হতে হবে। ওকে, এখন দেখো আমরা এই জায়গায় কি ব্যাস নিয়ে কাজ করছি না, অনেক সময় কি ব্যাসার্ধ নিয়ে কাজ করতে হতে পারে। তো ব্যাসার্ধ নিয়ে কাজ করতে গেলেও সেম সিস্টেম, যে ব্যাসার্ধর ক্ষেত্রে কি হবে ছোট হাতের আর ভাগ বড় হাতের আর এল ভাগ এল। এই ছোট হাতের আরটা কি যতটুকু পরিবর্তন হয়েছে, আগে ছিল ডি, ডি এর থেকে পরিবর্তন হয়ে মনে করো সাপোজ এতটুকু হয়েছে ডেল ডি, যেই মানটুকু পরিবর্তন হয়েছে সেই পরিবর্তিত মান হচ্ছে ছোট হাতের ডি অথবা কি ছোট হাতের আর বা ডেল আর দ্বারা প্রকাশ করতে পারো। আর ডিটা বা এর জায়গায় কি হবে বড় হাতের আর, বড় হাতের আরটা হচ্ছে কি আদি যেই দৈর্ঘ্যটা ছিল বা আদি যে প্রস্থটা ছিল। ঠিক আছে, সেম জিনিস। ওকে, পয়সনের অনুপাতের মান সবসময় কি হবে এটাই হবে। তো পয়সনের অনুপাত নিয়ে অনেক সময় অঙ্ক থাকতে পারে যে পয়সনের অনুপাতের মান দেওয়া আছে, পার্শ্ব বিকৃতির মান দেওয়া আছে, অথবা কি যে বস্তুটা এই সবগুলো মানে যে কোনো একটা মানই আননোন থাকবে সেই মানটা বের করতে হতে পারে। ঠিক আছে, আশা করি এতটুকু বুঝতে পারছো, না বুঝতে পারলে বলো। বুঝছি ভাইয়া, ওকে ঠিক আছে।
তাহলে আমরা নতুন একটা টপিকসে যাই। এই পয়সন অনুপাত নিয়ে আমি ম্যাথ করাইতে পারতেছি না, কারণ আমার কাছে বই নেই, তো তার জন্য আমি ম্যাথ পাই নাই। ঠিক আছে, তো এটা দিয়ে এরকমই, মানে জাস্ট একটা সূত্রের মধ্যে জাস্ট একটা মান বের করতে বলবে, সেই মানটা বের করো। ঠিক আছে, তো আমরা এখন নতুন একটা টপিকসে চলে যাই নাকি। দেখো আমি এই জায়গায় লিখছি কি কৃত কাজ। যেহেতু আমি সাপোজ যদি আমরা দৈর্ঘ্য বিকৃতি দিয়ে দেখাই, যে একটা বস্তু ছিল এরকম, সেটাকে আমরা কি করছি, এতটুকু বৃদ্ধি করছি। কতটুকু বৃদ্ধি করছি, এল পরিমাণ বৃদ্ধি করছি। তাহলে যেহেতু এল পরিমাণ বৃদ্ধি করছি, তার মানে কেমন একটু কাজ করতে হয়েছে না? তো সেই কাজের পরিমাণ কিভাবে বের করব? সেই কাজের পরিমাণ যদি আমরা বের করতে চাই, দেখো আদি অবস্থা ছিল এতটুকু, বৃদ্ধি করছি কতটুকু, এতটুকু, তাই না? তাহলে কি বলতে পারি 0 থেকে এল পর্যন্ত আমরা বৃদ্ধি করছি। আমরা কাজ ইকুয়াল টু জানি কত, এফ ইন্টু সরণ। এটুকু তো কোনো স্মরণ ঘটে নাই, স্মরণ করছে এই আগেরটুকু কোনো স্মরণ ঘটে নাই, স্মরণ করছে কিন্তু এই জায়গা থেকে এতটুকু, কতটুকু পরিমাণ, এল পরিমাণ না? তাহলে আমরা বলতে পারি কত স্মরণ হয়েছে, বারকেন্দ্রের স্মরণ। আমরা সবসময় কি কাজ করি, বারকেন্দ্রের স্মরণ নিয়ে কাজ করি না? যারা কাজ ক্ষমতা শক্তি পড়ছো তারা এটুকু মনে রাখবা। বা দেখো 0 থেকে এল পর্যন্ত আমার কি স্মরণ গঠন লাগছে, তাই না? তার মানে কি এইটুকু স্মরণ করতে একটু কাজ হয়েছে, এটুকু স্মরণ করতে কি আরেকটু কাজ হয়েছে, এটুকু স্মরণ করতে কি আরো একটু কাজ হয়েছে, সম্পূর্ণটুকু করতে কি এক সমান কাজ হয়েছে, প্রত্যেক ক্ষেত্রে কি আলাদা আলাদা কাজ হয়েছে না? তার মানে কি আমার গড় কাজটুকু লাগবে না? গড় কতটুকু কাজ হয়েছে এটুকু সরাইতে গেলে, বা গড় কতটুকু স্মরণ করছে। তাহলে দেখো আমরা বলতে পারি কত, 0 প্লাস এল ভাগ 2 এই পরিমাণ স্মরণ করছে না? এটাকে বলতেছে বারকেন্দ্রের স্মরণ এই ক্ষেত্রে। ঠিক আছে, কারণ প্রথমটুকু সরাইতে আমার কি অল্প পরিমাণ কাজ করা লাগছে, তারপরটুকু সরাইতে আর একটু বেশি পরিমাণ কাজ করা লাগছে, তারপর একটু আর একটু বেশি পরিমাণ, এটা গড় কতটুকু সরাইতে হয়েছে সেই গড় স্মরণটা আমরা বের করছি, বা বারকেন্দ্রের স্মরণটা বের করছি 0 প্লাস এল ভাগ 2। তাহলে আমরা বলতে পারি কত, এফ ইন্টু এল ভাগ 2। আচ্ছা পয়সন অনুপাত বুঝুন না, আচ্ছা আমি একটু পরে আবার পয়সন অনুপাতে আসতেছি, সমস্যা নেই। তাহলে আমার কাজের পরিমাণ হয়েছে এতটুকু। এখন দেখো এই এফ ইকুয়াল টু আমরা একটা এর মধ্যে পড়ছিলাম যে ওয়াই এ এল ভাগ ওয়াই, এটা পড়ছি না? দেখো সামনে একটা ম্যাথের মধ্যে আমরা পড়ছি, এই জিনিসটা পড়ছি। যদি আমরা এই জিনিসটা পড়ে থাকি তাহলে আমরা বলতে পারি কত, এটাকে লিখতে পারি না? তার মানে বলতে পারি কত, হাফ ইন্টু ওয়াই এ এল স্কোয়ার ভাগ এল, এটা আমার কাজ। ঠিক আছে, আমার এই সূত্রটুকু মনে রাখতে হবে। ঠিক আছে, যে স্মরণ বলতে আমরা বারকেন্দ্রের স্মরণ নিয়ে সবসময় কাজ করি। বারকেন্দ্র অনেক, তোমরা তো কাজ ক্ষমতা শক্তি পড়ো নাই, তাই কাজ ক্ষমতা শক্তি যখন পড়বা তখন বারকেন্দ্র নিয়ে অনেক ভালোভাবে আলোচনা করা হবে, তখন ভালোভাবে বুঝতে পারবা। জাস্ট এতটুকু মনে রাখো যে আমার এই কাজ ইকুয়াল টু হচ্ছে হাফ ইন্টু ওয়াই এল স্কোয়ার বা এল। ঠিক আছে, এটা নিয়ে অঙ্ক করবে একটা। আচ্ছা যাই হোক, কারণ অনেক প্রশ্নের মধ্যে আছে কি যে কাজটা আসবে, মানে নর্মাল কাজ, কাজের একক হয়েছে কি জুল বা আর্ক, জুল আছে, আর্ক আছে, বা কি আছে আমার ফিট পাউন্ডাল, তাই না? সেই এককগুলোই এই জায়গায় ইউজ হবে। ঠিক আছে, ফিট পাউন্ডাল এই এককগুলোই আমার কাজের ক্ষেত্রে ইউজ হবে। তো এই স্থিতিস্থাপকতা ম্যাথের ক্ষেত্রে একটা জিনিস আসে, সেটা হচ্ছে একক আয়তনে কাজ। ঠিক আছে, যখনই প্রশ্নে বলা থাকবে একক আয়তনে কাজ, এই প্রশ্ন এই জিনিসটা বলা থাকতে পারে যে একক আয়তনে কাজ। তো একক আয়তনে কাজ কি? যদি আমি বলি বি আয়তনে কাজ হচ্ছে তনে কাজ ডাব্লিউ। ঠিক আছে, বলতে পারি না আমরা? তাহলে একক আয়তনে কাজ হচ্ছে ডাব্লিউ ভাগ বি। আমরা ডাব্লিউ ইকুয়াল টু জানছি কি এফ এল ভাগ 2, আমরা এটা জানছি না, কাজ ইকুয়াল টু। এখন যদি আমরা এটা জানি, ঠিক আছে, কাজ ইকুয়াল টু এটা জানি, তাহলে একক আয়তনে কাজ কি, ডাব্লিউ ভাগ বি ইকুয়াল টু কি এফ এল ভাগ 2 ইকুয়াল টু কি হবে, বি হবে না? যদি বি হয় তাহলে আমরা দেখো কি করতেছি, যে এফ এল নিচে হয়েছে আমার কত 2b। তাহলে দেখো বি ইকুয়াল টু আমরা লিখতে পারি কত, 2 ইন্টু এল লিখতে পারি না? এল লিখতে পারি আমরা। তাহলে দেখো আমরা বলতে পারি কত, হাফ ইন্টু এফ ভাগ এ ইন্টু এল ভাগ এল, বলতে পারি না? তাহলে দেখো আমরা বলতে পারি কি হাফ ইন্টু পি রন ইন্টু
বিকৃতি। এটা হচ্ছে আমার কি একক আয়তনে কাজ। একক আয়তনে কাজ বলা থাকলেই আমার সূত্র হচ্ছে এটা, যে পীড়ন গুণন বিকৃতি। ঠিক আছে, এই একক আয়তনে কাজের একক হচ্ছে জুল পার মিটার কিউব, বাকি আর্ক পার সেন্টিমিটার কিউব, ফিট পাউন্ডাল পার ফিট কিউব। ঠিক আছে, আমরা এই তিনটা একক ইউজ করবো। এটা প্রশ্নের মধ্যে অবশ্যই বলা থাকবে একক আয়তনের কাজ, অথবা বলবে কি যে 1 লিটার দ্বারা বস্তুর কৃত কাজ, বা বলবে কি 1 মিটার দ্বারা বস্তুর কৃত কাজ। ঠিক আছে, মানে জাস্ট আয়তন বলা থাকবে 1। আয়তনের মান যখনই 1 থাকবে তখনই যদি কাজের কথা বের করতে বলে তখনই আমরা বলবো কি হাফ ইন্টু পীড়ন গুণন বিকৃতি। আর নর্মাল অবস্থায় আমরা কোন সূত্রটা ইউজ করব? নর্মাল অবস্থায় আমরা এই সূত্রটা ব্যবহার করব। ঠিক আছে, নর্মাল অবস্থায় কি আমার কাজ হচ্ছে এটা, যখনই বলবে একক আয়তনের কাজ তখনই আমার এটা। আশা করি কাজের নিয়ে কোনো সমস্যা হওয়ার কথা না। যদি কাজ নিয়ে বুঝতে পারো তাহলে একজন পয়সনের অনুপাত বুঝতে পারো না, তাকে আমি পয়সনের অনুপাতটা আরেকবার বলতেছি। কাজ জিনিসটা আর একক আয়তনে কাজ বুঝতে পারছো তো নাকি? ওকে, তাহলে আমি পয়সনের অনুপাতটা আরেকটু দেখাই দিচ্ছি। ঠিক আছে, পয়সনের অনুপাত জানি কে বললো একটু প্রবলেম হয়েছে। তো পয়সনের অনুপাত বলছি কি, যে পয়সনের অনুপাত হচ্ছে এমন একটা মান যেটা কি বাষ্য বিকৃতি বা দৈর্ঘ্য বিকৃতি তাদের একটা অনুপাত। ঠিক আছে, এটা হচ্ছে পয়সনের অনুপাত। ঠিক আছে, যে এটা বস্তু ছিল, তার দৈর্ঘ্য ছিল এল, প্রস্থ বা ব্যাসার্ধ ছিল কি ডি। ঠিক আছে, প্রস্থ ধরতে পারো, ব্যাসার্ধ দিতে পারো, সেটা সমস্যা নেই। যখনই তাকে আমরা টান দিয়ে লম্বা করবো তখন কি হবে, দৈর্ঘ্য পরিমাণ বৃদ্ধি পাইছে কতটুকু, এতটুকু বৃদ্ধি পাইছে, তখন কি সে একটু চিকুন হয়ে যাবে না? যখন তুমি একটা রাবার টান দাও তখন কি মাঝখানে দেখবে চিকুন হয়ে যায়। তো তার মানে কি তার প্রস্থটা কি কমে গেছে না? তো তার প্রস্থটা যদি কমে যায়, প্রস্থ কমে গেল, দৈর্ঘ্য বৃদ্ধি পাইলো, তাহলে কি প্রস্থের দিক দিয়ে একটা পরিবর্তন হয়েছে না, বিকৃতি করছে না? আবার দৈর্ঘ্যের দিক দিয়ে একটা বিকৃতি করছে না, পরিবর্তন হয়েছে না? তো দুই ধরনের কি পরিবর্তন হয়। তো পয়সনের অনুপাত হচ্ছে এই পাশের বিকৃতি বা কি লম্বার বিকৃতি, প্রস্থ বিকৃতি বা দৈর্ঘ্য বিকৃতি। ঠিক আছে, এখন আমরা বিকৃতির ক্ষেত্রে আমরা জানতাম কি, বিকৃতির ক্ষেত্রে আমরা প্রথম যেটা শিখছি, বিকৃতি ইকুয়াল টু কি পরিবর্তন, না পরিবর্তন ভাগ হচ্ছে আদি, তাই না? আদি দৈর্ঘ্য, আদি দৈর্ঘ্য, এটা আমরা প্রথমে শিখছি। তাহলে দেখো আমি বলছি এই জায়গায় হয়তো ছোট ডি অথবা কি ডেল ডি দ্বারা পরিবর্তনটুকু প্রকাশ করবা। ঠিক আছে, তো পরিবর্তনটুকু কতটুকু পরিবর্তন হয়েছে, আগে ছিল কি এই মোটা পরিমাণ ছিল, তাই না? এরকম মোটা পরিমাণ ছিল, তাহলে পরিবর্তন হয়েছে কতটুকু, এই যে এতটুকু পরিবর্তন হয়েছে না, এই এতটুকু পরিবর্তনকে বলতেছি ডেল ডি। যতটুকু পরিবর্তন হয়েছে, আগে ছিল মনে করো এরকম মোটা, এখন হয়ে গেছে চিকন, তাই না? এই যে পরিবর্তনটুকু হয়েছে পাশের ছোট হয়ে গেছে, এইটুকু বলতেছি কি আমরা ডেল ডি বা ছোট হাতের ডি। তাহলে পরিবর্তন ডি বা আগে বস্তু ছিল কত, ফুলটুকু ছিল না, এই ফুলটুকুর মান কি ডি না? যদি ফুলটুকুর মান ডি হয় তাহলে এখন কি হবে, সেটা ডি হবে না? এটাই হচ্ছে আমার পার্শ্ব বিকৃতি। দৈর্ঘ্য বিকৃতি আগে যেটা আমরা পড়ছি সেটাই, যে ছোট হাতের এল ভাগ এল, জাস্ট সেই মানটা আমরা বসাইছি। ঠিক আছে, তাহলে আমার পার্শ্ব বিকৃতি পয়সনের অনুপাতটা বের হয়ে যাবে। আর পয়সনের অনুপাতের মান, এই মানটা সবসময় কি হবে, সিগমা দ্বারা প্রকাশ করে। সিগমার মান সবসময় হবে কি 0 থেকে বড়, এবং কি 0.5 থেকে ছোট, বা হাফ থেকে কি হবে ছোট, এর মধ্যেই হবে। মানে কত হবে, 0.4 হবে, 0.32 হবে, এরকম মান হবে। ঠিক আছে, এই হাফের থেকে কোনো বেশি হবে না, মানে 0.6 কখনো হবে না। 0.6 হলে কি সেটা সম্ভব না, সেটা কি স্থিতিস্থাপক বস্তুর মধ্যে পড়বে না, সেটা অন্য বস্তু হয়ে যাবে, যে টান দিলে লম্বা হয়েছে আর ছোট হবে না, আগের পজিশনে আসবে না। ঠিক আছে, এখন আমি বলছি কি অনেক সময় কি হবে, ব্যাস না দিয়া ব্যাসার্ধ দেওয়া থাকতে পারে। তো ব্যাসার্ধের ক্ষেত্রে সেম, যে ব্যাসার্ধের যে পরিবর্তন হবে ছোট আর বা কি বড় আর, ছোট এল বা বড় এল। ব্যাসার্ধ দেওয়া থাকলে জাস্ট আমরা ডি এর পরিবর্তে আর ব্যবহার করব, আর ব্যাস দেওয়া থাকলে ডি ব্যবহার করবো। ঠিক আছে, জাস্ট এতটুকুই। আশা করি এখন বুঝতে পারছো। ঠিক আছে, আচ্ছা যাই হোক, বুঝতে পারছো হয়তো। আমি একটা অঙ্ক করি, অনুশীলনী 27 নম্বর ম্যাথ। ঠিক আছে, অনুশীলনী 27 নম্বর ম্যাথ, আবু ইসাক বইয়ের অনুশীলনী 27 নম্বর। দেখো সবাই, বলছে কি 2 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট এবং 1 বর্গ মিলিমিটার প্রচ্ছদ বিশিষ্ট একটি তারকে টানিয়ে প্রসারিত করা হলো। ক্ষেত্রফল দেওয়া আছে, দৈর্ঘ্য দেওয়া আছে। যদি তারের ইয়ং এর স্থিতিস্থাপক গুণাঙ্ক বা দৈর্ঘ্য গুণাঙ্ক এত দেওয়া থাকে, তবে তারটি প্রসারিত করতে কত জুল কাজ করতে হবে, জুলের কাজের পরিমাণ কত? ঠিক আছে,
এখন দেখো জুল দিয়ে আমি কাজের পরিমাণ বের করবো। আমরা কাজের সূত্র, যেহেতু একক আয়তনে কোনো বলা নাই, বলা আছে নাই, আয়তনে কোনো কথাই বলা নেই, আসলে আয়তনের কথা বলা থাকবে না, ইয়ং গুণাঙ্ক দেওয়া আছে তো, দৈর্ঘ্য গুণাঙ্ক, সমস্যা নেই। তাহলে দেখো আমরা ডাব্লিউ ইকুয়াল টু পড়ছি কত, হাফ ইন্টু ওয়াই এ এল স্কোয়ার বা এল। সো এই প্রশ্নের মধ্যে একটু ভুল আছে আমার, 1 মিলিমিটার বৃদ্ধি পেল, এটা আমি লিখি নেই প্রশ্নের মধ্যে, বৃদ্ধি মেবি 1 মিলিমিটার প্রসারিত করা হলো, 1 মিলিমিটার প্রসারিত করা হলো, ঠিক আছে। তাহলে দেখো আমার সবগুলো মান দেওয়া আছে, দৈর্ঘ্যের মান দেওয়া আছে এল ইকুয়াল টু 2 মিটার, এ ইকুয়াল টু দেওয়া আছে 1 মিলিমিটার স্কোয়ার, ছোট হাতের এল এর মান দেওয়া আছে 1 মিলিমিটার, যতটুকু বৃদ্ধি পাইছে। ওয়াই এর মান দেওয়া আছে 2 গুণন 10⁻12 ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। এই মিলিমিটার স্কোয়ারকে কী করতে হবে, 1 গুণন 1/10 দ্বারা গুণ করতে হবে, বাকি 10⁻² সেন্টিমিটার স্কোয়ার, ঠিক আছে। আমরা মিলিমিটারকে আমরা সেন্টিমিটারে নিয়ে গেছি, এই মিলিমিটারকে কী করতে হবে, আমরা 10 দ্বারা ভাগ করতে হবে, মানে কি 0.1 সেন্টিমিটার, জাস্ট আমরা মিলিমিটারকে সেন্টিমিটার নিয়ে গেলাম, ঠিক আছে। 200 মিটার আছে, এটাতে আমরা কী করবো, 100 দ্বারা গুণ করলে 200 সেন্টিমিটার। এখন আমরা মান বসাই দিব, হাফ ইন্টু 2 গুণন 10⁻12 ইন্টু এর মান হচ্ছে 10⁻² ইন্টু 0.1 স্কোয়ার, নিচে এল এর মান হচ্ছে 200। ক্যালকুলেশন করলে কত আসবে, 5 গুণন 10⁵, এটা আসবে কি আমার আর কে আসবে না। তাহলে দেখো মানটা আমার কি, যেহেতু আমার সবগুলা কি সিজিএস নিয়ে করছে আর কে আসছে, কিন্তু দেখো প্রশ্নের মধ্যে বলছে কি জুলে কত হবে, জুলে কাজের পরিমাণ কত, তাহলে আমাকে জুলে নিতে হবে। আমরা যা মনে রাখো, এটা যারা কাজ ক্ষমতা শক্তি অধ্যায় করো নাই, 1 জুল সমান সমান 10⁷ আর্ক, ঠিক আছে। তাহলে আমরা যদি 10⁷ দ্বারা ভাগ করে দিই তাহলে কি জুলে চলে আসবে না, এটাকে আমরা কি করবো 10⁷ দ্বারা যদি ভাগ করে দিই তাহলে কি জুলে আসা পড়বে 0.05 জুল, ঠিক আছে। আশা করি সবাই বুঝতে পারছো, যখন আমরা ভাগ দিয়ে দেবো তখন জুলে চলে আসবে, কারণ আমার প্রশ্নের মধ্যে কি জুলে বের করতে বলছে। জাস্ট সিম্পল মানগুলো বসাবো, সবগুলো একটা এককে নিয়ে মানগুলো বসাইছি, ক্যালকুলেশন করছি। এই অধ্যায়ের ম্যাথগুলো একবার ইজি, শুধু মানগুলা একই এককে নিয়ে কাজ করতে হবে। সিজিএসে হলে সিজিএসে, এমকেএসে হলে এমকেএসে, এফপিএসে হলে এফপিএসে, সে একই এককে নিয়ে কাজ করলেই ইজি হয়ে যাবে, ঠিক আছে। আশা করি ম্যাথটা বুঝতে পারছো। যদি বুঝতে পারো একটা ছোট্ট টপিক্স আছে, ছোট্ট একটা টপিক্স পড়াবো, তাহলে শেষ। অনুশীলনী 27 নম্বর, অনুশীলনী 27, কোশ্চেন নম্বর আবু ইসাকের অনুশীলনী 27 নম্বর ম্যাথ। আচ্ছা যাই হোক, এটা যদি বুঝতে পারো তাহলে আমরা ছোট্ট একটা টপিক্স আছে সেটা পড়াইয়া অধ্যায়টা শেষ করে দিই। নতুন একটা টপিক্স দেখো, আমি লিখছি অসহ বল অথবা কি অসহ ওজন, এই জিনিসটা কি। তো সাপোজ যদি আমি একটা বস্তুকে মনে করি, এই বস্তুটাকে আমি টানতে থাকি, টানতে থাকলে কি সে লম্বা হতে থাকবে, লম্বা হতে থাকবে, একটা সময় কি সে ছিঁড়ে যাবে না, একটা সময় কি সে এরকম ছিঁড়ে হয়ে যাবে, 2 টুকরো হয়ে যাবে, তাই তো। তো সাপোজ আমি এই বস্তুটাকে টানলাম, এই জায়গায় 5 নিউটন বল দিলাম, এই জায়গায় কি 10 নিউটন বল দিলাম, যখনই আমি 20 নিউটন বল দিছি তখন এই বস্তুটা ছিঁড়ে গেছে, ঠিক আছে। ধরলাম 20 নিউটন বলটা দেওয়ার ফলে কি বস্তুটা ছিঁড়ে গেছে। তো 20 নিউটন আগে যদি আমি 19 নিউটন দিতাম তাহলে কি বস্তুটা ছিঁড়তো না, তাই না। যদি আমি 18 নিউটন দিতাম তাও ছিঁড়তো না, যদি আমি 21 নিউটন দিতাম তাও কি ছিঁড়ে যাইতো, যদি আমি 50 নিউটন 60 নিউটন দিই তাহলে কি ছিঁড়ে যাইতো সাপোজ। তাহলে কি 20 নিউটন বলেই কি সর্বপ্রথম ছিঁড়ছে, তারপরে যত বল বাড়ায় সবগুলোতে কি ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো সর্বনিম্ন বল কোনটা, এই বলের কারণে কি বস্তুটা ছিঁড়ে গেছে না, এই 20 নিউটনের কারণে কি বস্তুটা ছিঁড়ে গেছে। তো এই 20 নিউটন বলটাকে বলতেছে অসহ বল, বা যেই বলের কারণে কি হবে বস্তুটা ছিঁড়ে যাবে, সর্বনিম্ন যেই পরিমাণ বল দিলেই বস্তুটা ছিঁড়ে যাবে, তার আগ পর্যন্ত কি বস্তুটা ছিঁড়বে না, ঠিক আছে। তো এই জিনিসটাকে বলতেছে অসহ বল, ঠিক আছে। তো আমরা অসহ যেহেতু বল বলতেছি, অসহ পীড়ন আছে একটা,
তো অসহ পীড়নটা কি হবে? অসহ বল বা ক্ষেত্রফল, ঠিক আছে। অসহ এই জিনিসটা তখনই আসতেছে যে স্থিতিস্থাপক বস্তুটা কি হবে, একটা সময় টানতে 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 ছিঁড়ে যাবে। তো সেই সময় কি ঘটবে সেই হিসাবটা করার জন্য এই অসহ পীড়নটা আসতেছে। অসহ পীড়ন মানে অসহ বল বা ক্ষেত্রফল, ঠিক আছে। তো বল ইকুয়াল টু আমরা জানি কত, এফ। মানে বল বা ওজনও থাকতে পারে, ঠিক আছে, ওজন একই জিনিস, সেম কথা। ক্ষেত্রফল এ, ঠিক আছে। তাহলে দেখো আমরা এফ ইকুয়াল টু জানি কত, এম জি জানি না, যে বস্তুর টান। যদি একটা বস্তুকে আমরা এরকম ঝুলিয়ে দিই, কিছু একটা বস্তু এই জায়গায় ঝুলিয়ে দিই, তাহলে কি এটা ছিঁড়ে যাবে? আমরা এম জি জানি, জাস্ট আমি একটা জায়গায় যাচ্ছি, ঠিক আছে। তাহলে এম জি ভাগ এ বলতে পারি না। এম মানে কি, বি রু না, বি মানে কি, এ বি মানে কি, এ এল না। তাহলে দেখো এই এ কাটা, তাহলে বলতে পারি কত, এল রো জি। বলতে পারি না আমরা অসহ পীড়ন ইকুয়াল টু অসহ পীড়ন। অসহ পীড়ন ইকুয়াল টু এটা তো আছেই, অনেক সময় আমার এটাও লাগতে পারে। ওকে, এই দুটো সূত্র লাগতে পারে। এই দুটো আমাদের বইয়ে, মানে এই উদাহরণের বইয়ের মধ্যে একটা অঙ্ক আছে, কত নম্বর, 5 নম্বর একটা ম্যাথ আছে, অনুশীলনী, ঠিক আছে। এই সূত্রটা লাগে অনুশীলনী 5-এ, বা এরকম যদি কোনো ওই থাকে অনুশীলনী 5, আর এই সূত্রটা লাগে অনুশীলনী 34, ঠিক আছে। মান বসায় দিলে ম্যাথ দুইটা ইজিলি হয়ে যাবে, ঠিক আছে। আমি একটু 34 নম্বর অনুশীলনীটা দেখাবো তোমাদের। এতটুকু তো বুঝতে পারছো নাকি, অসহ পীড়নটা কি জিনিসটা কি, এতটুকু যদি বুঝতে পারো আমি একটা ম্যাথ দেখাবো, লাস্ট ম্যাথ তোমাদের আজকের ক্লাস শেষ হয়ে যাবে। এই অসহ পীড়ন অসহ ওজন যদি বুঝতে পারো তাহলে আমরা লাস্ট ম্যাথটা দেখব। বুঝতে পারছো? ওকে, দেখো বলছে কি প্রশ্নটা, দেখো এটা হচ্ছে উদাহরণ, অনুশীলনী 34, ঠিক আছে। অনুশীলনী 34 নম্বর ম্যাথ। সর্বোচ্চ কত দৈর্ঘ্য একটি ইস্পাতের তারকে দৃঢ়ভাবে ঝুলানো হইলে উহা না সিরিয়া উলম্ব অবস্থান করবে? যে আমি একটা বস্তুকে এরকম ভাবে ঝুলাই দিছি, একটা তার, ঠিক আছে। এই তারের দৈর্ঘ্যটা কত, এই এলেমানটা কত, সেটা বের করতে বলছি। যখন আমরা ঝুলাই দিব তখন হয়েছে কি বস্তুটা না সিরিয়া ঝুলিয়া থাকবে। তার মানে কি সর্বোচ্চ অবস্থা, মানে সর্বোচ্চ সিরার আগ পর্যন্ত থাকবে না, না সিরিয়া না বলতে কিন্তু না সিরিয়া উলম্ব বরাবর ঝুলিয়া থাকবে। তাই তো উলম্ব বরাবর অবস্থান করবে, ছিড়বে না। ছিড়বে না অর্থ মানে কি, যে শেষ পর্যায়ে আসবে, হয়তো এই যে 20 নিউটন যে বলটা আমরা বলছিলাম যেটার জন্য ছিঁড়ে যাবে, তার আগ পর্যন্ত থাকবে না, হয়তো 19.99 এরকম একটা বলা থাকবে না। তার মানে কি সিরার বলটার কাছাকাছি পর্যন্ত না ছিঁড়বে, তাই তো। যখনই সে সিরার পর্যায়ে চলে যাবে সে কি সিরা যাবে, তার আগ পর্যন্ত কি সে সর্বোচ্চ লম্বা হবে না, তার দৈর্ঘ্যটা কি সর্বোচ্চ পরিমাণ বাড়বে না। যেটা বস্তুকে আমি টানতেছি টানতেছি টানতেছি, সে যতটুকু লম্বা হইতে পারে ততটুকু লম্বা হওয়ার পরেই তো সে সিরা যাবে। এতটুকু লম্বা হয়েছে, তারপরে যদি একটু টান দিই তাহলে কি সে সিরা যাবে, তাই না। তো বলতেছে সেই লম্বা, সেই দৈর্ঘ্যটুকু কত, সর্বোচ্চ দৈর্ঘ্যটুকু কত, যে দৈর্ঘ্য পর্যন্ত সে ছিঁড়বে না। তার মানে কি এই দৈর্ঘ্য পরিমাণ সে ছিঁড়বে না, মানে কি এই দৈর্ঘ্য পরিমাণ, তার মানে কি সিরার আগ পর্যন্ত, তাই তো। সিরার আগ পর্যন্ত যদি হয় তাহলে আমরা বলতে পারি যে সেই অসহপীড়ন, দেখো এই জায়গায় অসহপীড়নের মান দেওয়া আছে, ইস্পাতের ঘনত্ব দেওয়া আছে, তাহলে আমরা অসহ পীড়ন ইকুয়াল টু আমরা লিখতে পারি কত, সেম জিনিসটা ওই যে এ এল রো জি ভাগ এ কাটা এল রো জি। অসহপীড়নের মানটা দেওয়া আছে, অসহপীড়নের মান দেওয়া আছে, ইস্পাতের ঘনত্ব দেওয়া আছে, এল এর মানটা বের করতে হবে। পীড়নের মান কত দেওয়া আছে, অসহ পীড়নের মান দেওয়া আছে 9.8 গুণন 10⁸ ইকুয়াল টু, এল এর মানটা বের করবো, ঘনত্ব দেওয়া আছে 8 গুণন 10⁻³ গুণন, দেখো এটার মানও এম কেসে দেওয়া আছে, এটার মানও এম কেসে দেওয়া আছে, তাহলে জি এর মানটা কি এম কেসে হবে না, এম কেসে হবে। তাহলে আমরা এল ইকুয়াল টু বলতে পারি 9.8 গুণন 10⁸ ভাগ 8 গুণন 10⁻³ গুণন 9.8, আমরা এটা বলতে পারি। তাহলে আমরা জাস্ট ক্যালকুলেশন করবো, আসতেছে কত 1.25 গুণন 10⁴ মিটার। সহজ না।
আশা করি সবাই বুঝতে পারছো, একবার ইজি অঙ্ক, হ্যাঁ সূত্র বসাইলে হয়ে যাবে। ঠিক আছে, প্রথম কথা হচ্ছে তোমাদের এই অধ্যায়ে উদাহরণের অঙ্ক সবগুলো ভালোভাবে করতে হবে। আচ্ছা প্রবলেম থাকলে বলো, আমি কথাগুলো বলে দিই এর মধ্যে। উদাহরণের সবগুলো অঙ্ক ভালোভাবে করতে হবে। অনুশীলনী থেকে কোন কোন ম্যাথগুলো করবা সেগুলো আমি একটু বলে দিই সবাই। আচ্ছা আমি কমেন্টসে লিখে দিব না, এই কমেন্টসের মধ্যে লিখে দিব না অনুশীলনী কোন কোন ম্যাথগুলো তোমরা করবা। ঠিক আছে, সবাই সেটা দেখে নিও, তাহলেই হবে। আশা করি সবাই বুঝতে পারছো, কোনো প্রবলেম নাই। আজকের মতো আমার ক্লাস শেষ, তোমাদের কোনো কথা থাকলে বলতে পারো।